তো চলো আমরা শুরু করে ফেলি। মৌলের পর্যাবৃত্ত ধর্ম পর্ব 2। হ্যাঁ, ওকে। আমরা গত ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম যে পর্যাবৃত্ত ধর্ম বাম থেকে ডানে উপর থেকে নিচে কিভাবে পরিবর্তিত হয়, তাই না? দেখিয়েছিলাম না বাম থেকে ডানে উপর থেকে নিচে কিভাবে পরিবর্তন হয়ে যায়। আজকে আমরা তার পর থেকে শুরু করব। আজকে আমরা ঠিক তার পর থেকে শুরু করব। তো চলো আমরা টাইপ 7, গত ক্লাসে 6টা টাইপ পড়েছিলাম আমরা। টাইপ 7 আয়নীকরণ শক্তি। ঠিক আছে, টাইপ 7 আয়নীকরণ শক্তি টপিকটা নিয়ে তোমরা অনেক পড়াশোনা করেছো। এটা আরো বেশ কিছু নাম আছে, যেমন নাম আছে আয়নীকরণ বিভব। আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি, আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। ঠিক আছে, আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। সো এর পাশাপাশি ইংরেজি একটা টার্ম আছে আয়নিক পোটেনশিয়াল। হ্যাঁ, আয়নিক পোটেনশিয়াল, পোটেনশিয়াল, হ্যাঁ, আইপি, আইপি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, ওকে। তো কখনো কখনো যদি দেখো আইপি বের করতে বলেছে বা আয়নীকরণ বিভব বের করতে বলেছে, তাহলে মোর অর লেস আসলে টপিকটা সেম। এখন আসো আয়নীকরণ শক্তির ডেফিনেশনটা আসলে আমরা কিভাবে মনে রাখতে পারি। আয়নীকরণ শক্তির ডেফিনেশনটা হচ্ছে জাস্ট 3টা শব্দ মনে রাখবা। এখানে 1 মোল, এখানে 1 মোল, এখানে 1 মোল, 3 মোল দিয়ে জাস্ট আমরা আয়নীকরণ শক্তির ডেফিনেশনটা মনে রাখবো। কিভাবে? 1 মোল পরমাণু 1 মোল ইলেকট্রন ত্যাগ এবং 1 মোল ধনাত্মক আধানে আহিত হলে, ধনাত্মক চার্জে চার্জিত হলে যে পরিমাণ তাপ শক্তি শোষিত হয় সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে 1 মোল 1 মোল 1 মোল, জাস্ট 3টা শব্দ মনে রাখবা। 1 মোল পরমাণু বা 1 মোল বিচ্ছিন্ন পরমাণু 1 মোল ইলেকট্রন ত্যাগ এবং 1 মোল ধনাত্মক আধানে বা ধনাত্মক চার্জে যদি ধনাত্মক আয়নে যদি পরিণত হয়। ঠিক আছে, ধনাত্মক আয়নে যদি পরিণত হয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 1 মোল পরমাণু 1 মোল ইলেকট্রন ত্যাগ 1 মোল প্লাস। ঠিক আছে, 1 মোল প্লাস। বুঝতে পারছো? 1 মোল 1 মোল 1 মোল। আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। তাইলে পরবর্তীতে যখন আমরা ইলেকট্রন আসক্তি নিয়ে কথা বলবো তখন কি হয়ে যাবে? 1 মোল 1 মোল 1 মোল, কিন্তু 1 মোল পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হলে এখানে যেমন তাপ শক্তি শোষিত হয়, তখন কিন্তু তাপ শক্তি শোষিত মানে তাপ হারি প্রক্রিয়া, তাপ নির্গত হয়। ঠিক আছে, তাপ নির্গত হয়, সেটাকে ইলেকট্রন আসক্তি বলবো আমরা। তার মানে এইটা হচ্ছে আমরা বলতে পারি এটা একটা তাপ হারি প্রক্রিয়া। এটা একটা তাপ হারি প্রক্রিয়া। ঠিক আছে, এটা একটা তাপ হারি প্রক্রিয়া, তাপ হারি প্রক্রিয়া। ঠিক আছে, এটা একটা তাপ হারি প্রক্রিয়া, তাপ হারি প্রক্রিয়া। আশা করছি ব্যাপারটা তোমাদের মাথায় থাকবে। ওকে, তাহলে দেখো 1 মোল বিচ্ছিন্ন পরমাণু 1 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল ধনাত্মক আধানে পরিণত হলে যে পরিমাণ তাপ শক্তি শোষিত হয় তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলা হয়। এবার চলো আয়নীকরণ শক্তি কিসের কিসের উপরে ডিপেন্ড করে। মূলত তোমরা দুটো জিনিস মাথায় রাখবা, এক হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তি কমে যায়, আর একটা হচ্ছে স্থিতিশীলতা। স্থিতিশীলতা, এই দুইটা জিনিস মনে রাখলেই চলবে। বতে ব্যাসার্ধ আর বতে হচ্ছে ব্যস্তানুপাতিক, বতে ব্যাসার্ধ বতে ব্যস্তানুপাতিক, দন্তের সাথে স্থিতিশীলতা দন্তের সাথে সমানুপাতিক। তাইলে দন্তের সাথে সমানুপাতিক, দন্তের সাথে স্থিতিশীলতা, তাহলে স্থিতিশীলতার সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আর বতে ব্যাসার্ধ ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে সম্পর্কটা অনেকটা এরকম, আয়োনাইজেশন এনার্জি অথবা আয়নিক পটেনশিয়াল, এটাকে আয়োনাইজেশন এনার্জিও বলতে পারো। আইই মানে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, আইই আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, আইই বা আইপি বলতে পারো, সমানুপাতিক ব্যাসার্ধ, তাই না? একটা হচ্ছে স্থিতিশীলতা, স্থিতিশীলতা, আর আইই ব্যাসার্ধ, ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ। ওকে, তাহলে দেখো ব্যাসার্ধ, ব্যাসার্ধের সাথে কি ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত। ব্যাসার্ধ যত বড় হতে থাকে, ব্যাসার্ধ যত বড় হতে থাকে আয়নীকরণ শক্তি তত কমতে থাকে, তাই না? যেহেতু ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত। আর স্থিতিশীলতা যত বাড়তে থাকে তত আয়নীকরণ শক্তি বাড়তে থাকে। সমানুপাতিক ভাবে সম্পর্কিত আর ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত। এবার আসো স্থিতিশীল কারা, স্থিতিশীল কারা, হ্যাঁ সেটাই আমরা জানবো। স্থিতিশীল কারা,
তোমরা দেখেছো কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? কারণ ওই যে ডি অরবিটালে অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস স্থিতিশীলতা দেখায়, তাই না? D5 আর D10 স্থিতিশীলতা দেখায়, তাই না? স্থিতিশীলতা দেখায়। ওকে, ওকে, স্থিতিশীল কারা, তাই না? স্থিতিশীল কারা? দেখো NH2 NP3, ঠিক আছে, p অরবিটাল অর্ধপূর্ণ। তারপর ধরো NH2 NP6, তাহলে p অরবিটাল কি পূর্ণ হয়ে গেল না? তাহলে s অরবিটাল পূর্ণ, p অরবিটাল অর্ধপূর্ণ, p অরবিটাল পূর্ণ, ঠিক আছে, p অরবিটাল পূর্ণ। এরপর NH2 N-1 D5, NH2 N-1 D10, এই যে 4s2 3d5, 4s2 3d10, ডি অরবিটাল অর্ধপূর্ণ এবং পূর্ণ। এইটা তোমরা সবাই TM টানা মুখস্থ করবা। তা যদি না পারো, ইফতারির সময় এই পেজটা প্রিন্ট করে পানির সাথে মিশিয়ে গুলিয়ে খেয়ে ফেলবা, তাইলেও মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটা জিনিস করতে হবে। মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো, মাইট দিব কমেন্ট বক্সে, পোলাপান আড্ডা দিতেছে। এটা মুখস্থ হয়েছে? ক্লাসের পড়া ক্লাসেই শেষ। আচ্ছা, এখন এই টপিকটা কিন্তু মৌলের পর্যাবৃত্ত ধর্মের আমাদের সবগুলো পার্টে লাগবে। এই টপিকটা মৌলের পর্যাবৃত্ত ধর্মের সবগুলো পার্টে লাগবে। কেন? কারণ যেখানে দেখবে স্থিতিশীল, সেখানে দেখবে ব্যতিক্রম ঘটনা ঘটতেছে, সেটা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে হোক, আয়নীকরণ শক্তির ক্ষেত্রেই হোক, যেখানেই দেখবা, হ্যাঁ, ওকে, যেখানেই দেখবা এই টপিকটা আসতেছে স্থিতিশীলতা, সেখানে দেখবা ব্যতিক্রম ঘটতেছে। এই জন্য এটা বললাম মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এবার চলো আমরা একটা গ্রাফ দেখবো, বাম থেকে ডানে আয়োনাইজেশন এনার্জি, বাম থেকে ডানে গেলে কিভাবে পরিবর্তন হয়। দেখো দেখো তোমরা একটা জিনিস, এটা হচ্ছে সর্ববহিস্থ স্তর, তাই না? সর্ববহিস্থ স্তর, এগুলো হচ্ছে সর্ববহিস্থ স্তর। সর্ববহিস্থ স্তর থেকে তোমাদেরকে যদি বলি, আচ্ছা আমাকে একটু আইডেন্টিফাই করে দাও তো,
আইডেন্টিফাই করে দাও কোনটা কোনটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস দেখায়। যেমন 5টা দিলাম না, এই 5টা হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস দেখাবে 5টা। এই যে আবার লিখছি NS2 NS2 NP3 NS2 NP6 N-1 D5 NS2 N-1 D10। ঠিক আছে, এই স্ট্রাকচার গুলো সবাই স্থিতিশীলতা দেখাবে। আর স্থিতিশীলতা মানে সমানুপাতিকভাবে সম্পর্কিত, আয়নাইজেশন এনার্জির মান বেশি। আর ব্যাসার্ধ যেখানে বড়, ব্যাসার্ধের সাথে সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, তাহলে যেখানে ব্যাসার্ধ বড় সেখানে আয়নীকরণ শক্তির মান কম। এবার আসো স্থিতিশীল কারা কারা তাদেরকে আমরা একটু আইডেন্টিফাই করি। চলো দেখো, এটা কিন্তু স্থিতিশীল কারণ এইটার সাথে মিলে যায়। এটা কিন্তু স্থিতিশীল NS2 NP3 এর সাথে মিলে যায়। এটা স্থিতিশীল NS2 NP6 এর সাথে মিলে যায়, তাই না? দেখো মিলে না? এই যে স্ট্রাকচারের সাথে মিলে যায়, এই স্ট্রাকচারের সাথে মিলে যায়, এই স্ট্রাকচারের সাথে মিলে যায়, তাই না? মিলে যায় না? তার মানে এই জায়গাগুলোতে স্থিতিশীলতা দেখায়। স্থিতিশীলতা দেখালে আমরা জানি স্থিতিশীলতা বাড়লে আয়নাইজেশন এনার্জির মান বাড়ে, সমানুপাতিকভাবে সম্পর্কিত, আয়নাইজেশন এনার্জির মান বাড়ে, তাই না? স্থিতিশীলতা বাড়লে আয়নাইজেশন এনার্জির মান বাড়ে। কি মাথায় থাকবে? এখন আসো, লিথিয়াম থেকে ব্যারিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি কেন? কারণ ব্যারিলিয়াম স্থিতিশীল। কথা হচ্ছে ব্যারিলিয়াম থেকে বোরনের কম কেন? বোরনের ব্যাসার্ধ তো ছোট, ছোট হলে ব্যাসার্ধের সাথে সম্পর্কিত ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধ ছোট আয়নীকরণ শক্তির মান তো বেশি হওয়ার কথা, কিন্তু কম হয় কেন? তোমার মাথায় রাখবা প্রায়োরিটি 1 হচ্ছে স্থিতিশীলতা, প্রায়োরিটি 1 হচ্ছে স্থিতিশীলতা, আর প্রায়োরিটি 2 হচ্ছে প্রায়োরিটি 1 হচ্ছে স্থিতিশীলতা, আর প্রায়োরিটি 2 হচ্ছে ব্যাসার্ধ। প্রায়োরিটি 2 হচ্ছে ব্যাসার্ধ, প্রায়োরিটি 1 স্থিতিশীলতা, প্রায়োরিটি 2 হচ্ছে ব্যাসার্ধ। কি মাথায় থাকবে? প্রায়োরিটি 1 স্থিতিশীলতা, প্রায়োরিটি 2 হচ্ছে ব্যাসার্ধ। তার মানে কি বোরনের ব্যাসার্ধ ছোট, বাট বেরিলিয়ামের স্থিতিশীলতা বেশি, এই জন্য বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। সেম গোস ফর নাইট্রোজেন আর অক্সিজেন। অক্সিজেন ছোট বাট নাইট্রোজেন স্থিতিশীলতা দেখায়, স্থিতিশীলতার সাথে সমানুপাতিকভাবে সম্পর্কিত, এই জন্য নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন ছোট হলেও নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি, কারণ নাইট্রোজেন স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস দেখায়। দুইটা জায়গাতেই ব্যতিক্রম, বেশিবার সময় পরীক্ষায় আসে নো বেব, মনে রাখবা তোমরা নো বেব, ঠিক আছে? নো বেব। ধরো তোমাদের মেহফুজ ভাই রাশিয়াতে, তোমাদের মেহফুজ ভাইয়ের একজন বন্ধু আছে, তার সাথে ক্লাস 1-এ পরিচয়। ক্লাস 1-এ তোমার মেহফুজ ভাইয়ের একটা বান্ধবী ছিল যে এখন রাশিয়াতে থাকে। হ্যাঁ, তো হঠাৎ করে একদিন তার বন্ধুকে ফোন দিছে তোমার মেহফুজ ভাই, ফোন দিয়ে বলতেছে যে কেমন আছিস, তুই কি দেশে আসবি? যেহেতু রাশিয়াতে থাকে ও তো আর বাংলাতে শুদ্ধ করে কথা বলতে পারবে না, তাই না? নো বেব, আমি বাংলাদেশে আসবো না। হ্যাঁ, ধরো এরকম একটা রিপ্লাই দিছে। তো তখন স্তব্ধ হয়ে গেছে তোমার মেহফুজ ভাই। তারপর কি হইলো? তারপর মেহফুজ ভাই চিন্তা করলো, আচ্ছা কেমনে এই টপিকটারে কেমিস্ট্রিতে ঢুকানো যায়। তখন আমরা এরকম একটা জিনিস আবিষ্কার করে ফেললাম, ঠিক আছে? নো বেব, নো বেব। নাইট্রোজেন থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা আয়নীকরণ শক্তি, কিন্তু কম হয়। বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু কম হয়। কেন? কারণ স্থিতিশীলতা। ওকে, এটা কিন্তু রিটেন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, কিন্তু কিন্তু এখন আসলে রিটেন যেহেতু নাই, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আশা করছি তোমাদের মাথায় থাকবে। উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? যেহেতু একটা করে শক্তি স্তর বাড়তেছে, একটা করে শক্তি স্তর বাড়তেছে, তাহলে কি হয়? এখানে তো স্থিতিশীলতা নাই, তাহলে এখানে সম্পর্ক হচ্ছে ব্যাসার্ধের সাথে। ব্যাসার্ধ বাড়লে আয়োনাইজেশন এনার্জি কমতে থাকে। তাহলে ব্যাসার্ধ যত বড় হচ্ছে ইলেকট্রন তত দূরে দূরে যাচ্ছে, সেখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসা অনেক সহজ। তারপরে আয়নীকরণ শক্তির ভ্যালু কমতে থাকছে। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা কয়েকটা এমসিকিউ সলভ করব। লিথিয়াম নিয়ন এর মধ্যবর্তী একটি মৌলের প্রথম 7টি আয়নীকরণ শক্তি সমূহ বলেছে। প্রথম 7টা আয়নীকরণ শক্তি দেওয়া আছে। যোজ্যতাশীলের ইলেকট্রন বিন্যাস কি? 7টা বলেছে, 7টা আয়নীকরণ শক্তি, তার মানে মিনিমাম সেখানে 7টা ইলেকট্রন থাকতেই হবে। মিনিমাম সেখানে 7টা ইলেকট্রন থাকতেই হবে। একটা ইলেকট্রন বের হলে প্রথম আয়নীকরণ শক্তি, 2টা ইলেকট্রন বের হলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, 3টা বের হলে তৃতীয় আয়নীকরণ শক্তি,
তাহলে এখানে তো 7টা ইলেকট্রনই নাই, এখানে 7টা ইলেকট্রনই নাই, তাহলে এই দুটো টপিক বাদ। এবার 7টা আয়নীকরণ শক্তি দেখো, 7টি আয়নীকরণ শক্তি সমূহ হলো 2s2 2p4, 2s2 2p4, আরেকটা হচ্ছে 2s2 2p6। দেখো এবার লিথিয়াম এবং নিয়নের মধ্যবর্তী বলেছে, মাঝে, তাহলে এইটা কি নিয়নের ইলেকট্রন বিন্যাস না? তাইলে এটা তো অটোমেটিক্যালি বাদ। দেখো কোশ্চেনটা অনেক বড় করেছে, কিন্তু দেখে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। আমার তো জানারই দরকার নাই যে আমার আয়নীকরণ শক্তি কি, আমার জাস্ট মানে লিথিয়াম এবং নিয়নের মধ্যে হবে এবং 7টি আয়নীকরণ শক্তি, তার মানে মিনিমাম 7টা ইলেকট্রন তার থাকতে হবে। আমার যদি 7টা ইলেকট্রন নাই থাকে, আমি কি 7টা ইলেকট্রন ত্যাগ করতে পারবো? পারবো না। তো 7টা ইলেকট্রন যদি নাই থাকে, আমি কি 7টা ইলেকট্রন ত্যাগ করতে পারবো? পারবো না। ওকে ফাইন, সি হবে। এই তো দেখি সবাই কারেক্ট আনসার করছে সি। পরের কোশ্চেন, কোন মৌলটির আয়নীকরণ শক্তি সব থেকে বেশি? সব থেকে বেশি, তাহলে দেখো নাকে রুবি সেচে ফেলেছে, লিনাকে রুবি সেচে ফেলেছে। উপর থেকে নিচের দিকে গেলে কমে, বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে। উপর থেকে নিচের দিকে গেলে কমে, সব থেকে বেশি কে? যে উপরে রয়েছে, নাকে রুবি সেচে ফেলেছে। খুবই সহজ প্রশ্ন, তাই না? এরকম প্রশ্ন কিন্তু রিপিট হয়, সে গুচ্ছতে বলো, কৃষি গুচ্ছ বলো, প্রত্যেকটা জায়গাতে সহজ প্রশ্ন। 4টি মৌল ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো, কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বোচ্চ বলেছে? সর্বোচ্চ দেখো 2s2 2p3, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, 1s2 2s2 2p6, 1s2 2s2 2p6, 3s2 3p3। এটা হচ্ছে ফসফরাস। আমরা যদি একটু সাজায় ফেলি, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এটা হচ্ছে ফসফরাস। উপর থেকে নিচের দিকে গেলে কমে, সর্বোচ্চ বলেছে। হ্যাঁ, তাহলে নাইট্রোজেন থেকে অক্সিজেনের কিছুটা কমে যায়, তারপর ফ্লোরিনের যে আবার বেড়ে যায়। দেখো আমরা গ্রাফ থেকে চিন্তা করি, আর উপর থেকে নিচের দিকে যেহেতু ফসফরাস, তার মানে ফসফরাসের তো কম, তাই না? ফসফরাসের তো কম, তাহলে বাম থেকে ডানে যাচ্ছি, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, তাহলে নাইট্রোজেন থেকে অক্সিজেনের কমে যায়, কিন্তু ফ্লোরিনের আবার বেড়ে যায়, ফ্লোরিনের আবার বেড়ে যায়, ফ্লোরিনের আবার বেড়ে যায়, তাই না? ফ্লোরিনের আবার বেড়ে যায়। দেখো ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো, আমরা ওখানে যাই তাহলে আরো ভালো বুঝতে পারবে। এই যে দেখো নাইট্রোজেন থেকে অক্সিজেনে কমে যায়, কিন্তু ফ্লোরিনে আবার বেড়ে যায়, ফ্লোরিনে যে আবার বেড়ে যায়। নাইট্রোজেন থেকে অক্সিজেনে কমে যায় স্থিতিশীলতার জন্য, কিন্তু ফ্লোরিনের আবার বেড়ে যায়। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, নাইট্রোজেন না, অ্যাকচুয়ালি দেখো নাইট্রোজেন থেকে অক্সিজেনের কমে যায়, আবার ফ্লোরিনে যে বেড়ে যায়। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে তোমাদের, নাইট্রোজেন থেকে অক্সিজেনে কমে যায়, আবার ফ্লোরিনে যে বেড়ে যায়। ওকে, পরের কোশ্চেন, নতুন টাইপে চলে আসলাম, ইলেকট্রন আসক্তি। এরকম প্রশ্ন প্রায়ই হবে, কোনটার আয়নীকরণ শক্তি বেশি, কোনটার ইলেকট্রন আসক্তি বেশি, কোনটার তড়িৎ ঋণাত্মকতা বেশি। ইলেকট্রন আসক্তি কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের, তাই না? ইলেকট্রন আসক্তি হয়ে গেছে না? এক মোল দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। এক মোল এক মোল এক মোল এক মোল এক মোল এক মোল, ঠিক আছে? এক মোল কোনো বিচ্ছিন্ন পরমাণু, এক মোল ইলেকট্রন গ্রহণ ঋণাত্মক আয়নে পরিণত হলে যে পরিমাণ তাপ নির্গত হয়, যে পরিমাণ তাপ শক্তি নির্গত হয়, ঠিক আছে, যে পরিমাণ তাপ শক্তি নির্গত হয় সেটাকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি। সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, সেটাকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি। তাকে এখানে ডেফিনেশন দেওয়া আছে, এটা একটা তাপোৎপাদী প্রক্রিয়া। ঠিক আছে, এটা একটা তাপোৎপাদী প্রক্রিয়া। আলটিমেটলি ওই ডেফিনেশনটাই লেখা আছে, দেখো, এক মোল বিচ্ছিন্ন পরমাণু, এক মোল ইলেকট্রন গ্রহণ এবং এক মোল ঋণাত্মক আধানে পরিণত হলে, হ্যাঁ, এটা হচ্ছে ঋণাত্মক আধানে পরিণত হলে যে পরিমাণ তাপ শক্তি নির্গত হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও ফ্যাক্টর সেম, তবে এক্ষেত্রে স্থিতিশীলতার সাথেও ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধের সাথেও ব্যস্তানুপাতিক, দুইটার সাথেই ব্যস্তানুপাতিক। আর স্থিতিশীলতা কারা? NH2 NP3 মুখস্থ করতে বলেছে, কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে বলেছি তোমাদেরকে। ফাইন, এবার আসো বাম থেকে ডানে যাব। লিথিয়াম থেকে ব্যারিলিয়ামের কম কেন? কারণ স্থিতিশীলতা বাড়লে ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত, ইলেকট্রন অ্যাফিনিটি কমে যায়। আবার
নাইট্রোজেনের কম কেন? কারণ স্থিতিশীলতা। আবার নাইট্রোজেন থেকে অক্সিজেনের বেশি কেন? কারণ এই যে ব্যাসার্ধ কমলে, বাম থেকে ডানে গেলে তো ব্যাসার্ধ কমে যায়, ব্যাসার্ধ কমলে ইলেকট্রন শক্তির মান বেড়ে যায়, ব্যাসার্ধ কমে ইলেকট্রন শক্তির মান বেড়ে যায়। ক্লোরিনের বেশি কেন? ব্যাসার্ধ কমলে ইলেকট্রন শক্তি বেড়ে যায়। আর মনে রাখবা যে কোনো পর্যায়ে, যদিও নিয়নটা এখানে হবে না, এই পজিশনে হবে, নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন শক্তি একদম 0 বা 0-র কাছাকাছি। আর নিষ্ক্রিয় গ্যাস কি? সর্বোচ্চ স্থিতিশীল, তাহলে সব থেকে কম ইলেকট্রন শক্তি হবে। এবং নিষ্ক্রিয় গ্যাস সমূহ কারোর সাথে যুক্তও হইতে চায় না, ইলেকট্রন কাউকে দিবেও না, কারোর থেকে নিবেও না। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কনসেপ্টটা তো ইলেকট্রন নেওয়া, তাই না? মানে ইলেকট্রন নিয়ে নিব, ইলেকট্রন গ্রহণ করব। মাথায় রাখবা, মাদকাসক্ত যে মানুষ সে কিন্তু মাদক গ্রহণ করে। হ্যাঁ, আচ্ছা, ইলেকট্রন আসক্ত, যেমন তোমাদের মেহফুজ ভাই কিন্তু ইলেকট্রন আসক্ত, মাদকাসক্ত না, তাহলে সে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন সে গ্রহণ করবে। আমরা ধরে নিচ্ছি, আমরা ধরে নিলাম, ম্যাথ অনেক সময় ধরে না, যে ধরি মোট দূরত্ব x, ধরে নিচ্ছি আমাদের রাহাত ভাইয়া জন্মের আগে, হ্যাঁ, অথবা 1 বছর বয়সে মাদকাসক্ত ছিল, ধরে নেই আমরা। এখন তার মানে সে কি গ্রহণ করত? মাদক গ্রহণ করত। ধরে নিলাম মেহফুজ ভাই 2 বছর বয়সে ইলেকট্রন আসক্ত ছিল, সে কি গ্রহণ করত? ইলেকট্রন গ্রহণ করত। তাহলে আসক্ত মানে হচ্ছে সেটার প্রতি আসক্তি আছে। যে মাদক আসক্ত সে তো ইলেকট্রন, সে মাদক কি গ্রহণ করে, মাদকের প্রতি তার আসক্তি আছে। যে ইলেকট্রন আসক্ত, ইলেকট্রন গ্রহণ করে। তবে মনে রাখবা যে যত ছোট তার মাদকাসক্ত হওয়ার চান্স বেশি, কারণ সে ভুল করবে। তাহলে যার ব্যাসার্ধ যত ছোট তার ইলেকট্রন আসক্তি তত বেশি, এভাবে মনে রাখবা। ঠিক আছে? যত ছোট অর্থাৎ ব্যাসার্ধ যত কমে যাচ্ছে তত ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু কিন্তু বাড়তেছে। ঠিক আছে? তাহলে ব্যাসার্ধের সাথে যেহেতু ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত, তাহলে দুইটা মৌলের মধ্যে যার ব্যাসার্ধ ছোট সে ইলেকট্রনের প্রতি বেশি অ্যাফিনিটি দেখাবে। ক্লিয়ার? ওকে, অর্ধেক সত্য কথা এগুলো, অর্ধেক সত্য কথা, বাড়াবাড়ি করার কিছুই নাই এগুলা, এগুলা নিয়ে বাড়াবাড়ি করো না। উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। তবে এখানে ব্যতিক্রম কেন? 3টা কারণে ব্যতিক্রম। 1, আকার, ক্লোরিনের আকার ফ্লোরিনের থেকে বড়। 2, অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণ ফ্লোরিনের বেশি, ক্লোরিনের কম। ঘনত্ব ফ্লোরিনের বেশি, ক্লোরিনের কম। এই জন্য ফ্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কম হওয়ার কথা, কিন্তু বেশি হয়। এইটা তোমরা এইচএসসি তে পড়তে পড়তে একদম হাফেজ হয়ে গেছে, তাই না? এইচএসসি তে এই প্রশ্নটা 100 বার আসছে, 100 বার আসছে। এই জন্য দেখবা কোশ্চেনটা এরকম আসে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরকম কোশ্চেন কিন্তু দেখবা তোমরা, এরকম কোশ্চেন কিন্তু তোমরা দেখবা যে তোমার এরকম কোশ্চেন নিচের কোনটি ইলেকট্রন আসক্তির সঠিক সিরিজ। হ্যাঁ, দেখো ফ্লোরিন আর ক্লোরিনের সাইজ তো সেম, সাইজ সেম না? সেম না আসলেই। দেখো এর মধ্যে 7টা ইলেকট্রন আছে, 1 2 1 2 3 1 2 1 2 1 2 3 1 2। তাহলে দেখো ক্লোরিনের আকার বড়, ফ্লোরিনের আকার ছোট। ইলেকট্রন গুলো যেহেতু নেগেটিভলি চার্জ, তার মানে নিজেরা নিজেদের সাথে মারামারি করে, এখানেও মারামারি হয় এখানেও মারামারি হয়। কিন্তু বড় জায়গায় 7টা ইলেকট্রন কম মারামারি করে, ছোট জায়গায় 7 জন মানুষ বেশি মারামারি করে। ঠিক আছে? বেশি মারামারি করে। যেমন ধরো একটা ছোট রুমের মধ্যে মেহফুজ, তন্ময়, রাহাত ভাই, হ্যাঁ, তারপর তোমার রিজভি ভাই, তারপর তোমার হোসেন আলী ভাই, ইয়াসিন ভাই, কাব্য ভাই, 7 জনের রাইখা দিলাম, প্রত্যেকের সাথে প্রত্যেকের গ্যাঞ্জাম। ছোট রুমে যদি রাইখা দেওয়া হয় তাহলে খাও 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 করে অনেক বেশি কোয়ারেল সৃষ্টি করবে না, বিকর্ষণ সৃষ্টি করবে। একটা বড় ময়দানের মধ্যে যদি রাখা হয় তাহলে একজন একজনের সাথে চিল্লাচিল্লি করলে অত বেশি দেখা যাবে না। এটাকে বলা হয় ইন্টার ইলেকট্রনিক রিপালশন, অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণ। ঠিক আছে? তাহলে বিকর্ষণ কার বেশি? ফ্লোরিনের বেশি। ছোট যেটা, ছোট রুমের বিকর্ষণ বেশি। আরেকটা হচ্ছে ঘনত্ব। এই ছোট রুমের মধ্যে 7 জন আর বড় রুমের মধ্যে 7 জন, ডেনসিটি কোথায় বেশি? ছোট রুমের মধ্যে বেশি। ঠিক আছে? এই জন্য ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন শক্তির মান বেশি হয়। চলো আমরা কিছু এমসিকিউ সলভ করে ফেলবো। গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যোগ করলে সরাসরি ইলেকট্রন আসক্তি, যোগ করলে সরাসরি ইলেকট্রন আসক্তি। কখনো কখনো ডেফিনেশন চলে আসবে, কিন্তু ডেফিনেশন চলে এলে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না রাখতে পারো তাইলে কিন্তু প্যারা খেয়ে যাবা।
ইলেকট্রনের শক্তি সঠিক ক্রম বললাম না মাত্রই, অনেকবার এসেছে, দেখো অনেকবার এসেছে এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা কতবার এসেছে সেটা একটু দেখো, কতবার এসেছে, কতবার এসেছে, ঠিক আছে, অনেকবার কোশ্চেনটা এসেছে। দেখো তাইলে ফ্লোরিন ক্লোরিন, কিন্তু ক্লোরিন বেশি, ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। এক্সপ্লেনেশনও তো দিলাম তোমাদেরকে, তাই না? এগুলো কিন্তু রিপিট হবে পরীক্ষায়, এগুলোই রিপিট হবে, এগুলো পরীক্ষায় রিপিট হবে। ওকে, বি 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 করা শুরু করছে, তাইলে এবার আমরা চলে যাব তড়িৎ ঋণাত্মকতাতে। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা এটাকে আমরা সংক্ষেপে বলি ইলেকট্রোনেগেটিভিটি বা ইএন। সব টপিক তোরা পড়ছস, ফাঁকিবাজের দল। হ্যাঁ, সব পড়ছস তোরা, কিন্তু ভালো করে পড়াস নাই, যেটুকু পড়া দরকার ট্রিক্সটা শেখা হয় নাই। যেটুকু পড়াচ্ছি না এর বাইরে কিছুই লাগবে না, কনসেপ্টটা যদি ভালো মতো বুঝতে পারো এর বাইরে কিছুই লাগবে না। বা আগের অ্যান্সার সি হবে তো, কোনটার অ্যান্সার সি হবে? ইলেকট্রন শক্তি সঠিক ক্রম সি, একটা দিমু। আবার সবাই লাভ রিয়াক্ট দিতেছে, সি হবে না? ক্লোরিনের ইলেকট্রন শক্তি মান সব থেকে বেশি না? এতক্ষণ ধরে কি বুঝাইলাম তোদেরকে, যে গাধা বলি এটা ভুল নাই আসলে। ফ্লোরিনের ইলেকট্রন শক্তি সব থেকে বেশি না? গাধার দল। মনোযোগ থাকে তোমাদের কোথায়, কোথায় মনোযোগ থাকে? হ্যাঁ, বাপ রে বাপ, আগের ট্রান্সার সি হবে। দেখি লাভ রিয়াক্ট দিছে কতজন, 6 জন লাভ রিয়াক্ট দিছে তার কমেন্টে। এর আগেরটা মানে এর আগেরটা, কার আগেরটা? ও আচ্ছা, প্রথম ইলেকট্রন আসক্তি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার তাইলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, আমি শুধু ইলেকট্রন আসক্তিটা খেয়াল করেছিলাম। ওকে, তাইলে আবার আমারে বইলো না যে আপনার মনোযোগ কোথায় থাকে। ঠিক আছে, কাটাকাটি। ভাই এটা না ইলেকট্রন আসক্তি বলছে, ওনার অ্যান্সার বি হবে, বা ওইটার আগে। ঠিক আছে, কাটাকাটি কাটাকাটি। এখন যদি আমি বলি যে তোমাদের ক্লাসে মনোযোগ আছে কিনা এটা টেস্ট করার জন্য আমি ভুল করে টেস্ট করলাম, তাইলে কি, তাইলে কি খুব বেশি পাপ হবে? আচ্ছা, ইলেকট্রন আসক্তি হবে। আমি কিন্তু একদম বলবো না যে তোমাদের ক্লাসে মনোযোগ আছে কিনা সেটা টেস্ট করার জন্য আমি এটা করেছি, আমি কিন্তু একদম বলবো না, আমি বলবোই না তোমাদের ক্লাসে মনোযোগ আছে কিনা। তবে তোমাদের ক্লাসে মনোযোগ নাই, আমি এবার ভুল করে টেস্ট করব বলে হুদাই, বাপ রে বাপ, আমি দেখতে পাচ্ছি 100টা গাধা তেড়ে আসতেছে আমার দিকে। কাটাকাটি, ঠিক আছে কাটাকাটি সৌরভ, ঠিক আছে কাটাকাটি হয়ে গেছে। পরের টপিকে আসো, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি সমযোজী দুইটি অধাতুর মধ্যে, দুইটা অধাতুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নেওয়ার যে আপেক্ষিক ক্ষমতা, হ্যাঁ সেটাকে আমরা বলছি ইলেকট্রোনেগেটিভিটি। একটা বা দারুণ এক্সাম্পল দেই, হ্যাঁ একটা দারুণ এক্সাম্পল দেই, যে ধরো, কিন্তু আমি তো বলে ফেললেন ভাইয়া। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, একজন হাতের ছবি দিছে এরকম, এইরকম আরেকজন হাতের ছবি দিছে, আমি ব্যাপক ভুল করে ফেলছে, মানে একদম মহাভারত পুরো অশুদ্ধ হয়ে গেছে, আর সম্ভবই না এটা মেনে না। এখান থেকে শিখছে পরীক্ষার হলে যে দাগায় আসছে, চান্স হয়নি, এখন আমরা মার্ডার করে ফেলবে। কে করছে এটা বলেন আপনি, পাপ হবে না? 96টা গাধা। আচ্ছা দেখো, আমি আসলে খেয়াল করিনি তখন, ইলেকট্রন আসক্তি ছিল, ইলেকট্রন আসক্তি ছিল, আসলে দাগায় ফেলছি, পরে আবার কি করছি, ওএমআরটা ফুটা করে ফেলছি, ফুটা করে ফেলছি, যাতে ওই কোশ্চেনটা নেগেটিভ নাম্বার না পাই। তোমরাও তো করো তাই না, বোর্ডের এখানে ফুটো করার জায়গা থাকলে ফুটা করে ফেলতাম। এখন দেখো, অক্সিজেন বন্ড হাইড্রোজেন, বন্ড হাইড্রোজেন, তো এখানে চিন্তা করো তড়িৎ ঋণাত্মকতা কত, 3.5, 2.1, 2.1। এই যে শেয়ারকৃত যে ইলেকট্রন যুগল অক্সিজেন এবং হাইড্রোজেনের, এই ইলেকট্রন যুগল কিন্তু শেয়ারকৃত ইলেকট্রন যুগল যে কোনো একটা পরমাণু নিজের দিকে টেনে নেয়। কোন শক্তি বলে টেনে নেয়? এই যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে নিজের দিকে টেনে নেয়, ঠিক আছে? ওকে, তাহলে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, সেটা গিয়ে বলছি তড়িৎ ঋণাত্মকতা। এখন এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনার তো এটা মুখস্থ আছে, আমরা কেমনে মুখস্থ করবো, আমাদের তো মুখস্থ নাই, আমাদের তো মুখস্থ নাই। আবার এক্সাম্পল কি হতে পারে, ধরো অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন এবং হাইড্রোজেন। এখন এখানে যদি এমন হয় 3.0, 2.1, 2.1, 2.1, তাহলে সবগুলোর ক্ষেত্রে এই যে ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, এটাকে কিন্তু বলছি আমরা তড়িৎ ঋণাত্মকতা, তাই না? কিন্তু ভ্যালুগুলো না জানলে কেমনে বুঝবো? আগে ভাই কনসেপ্টটা বুঝো, তারপর আমি ভ্যালুগুলো তোমাদেরকে মুখস্থ করাচ্ছি। আগে ভাই কনসেপ্ট গুলো বুঝো। এখন একটা দারুণ টেকনিক শেখাবো তোমাদেরকে তড়িৎ ঋণাত্মকতা মনে রাখার। এইটা ভালো মতো না বুঝলে অনেক কিছু তোমার কাছে কঠিন লাগবে, এইটা ভালো মতো না বুঝলে অনেক কিছু তোমার কাছে কঠিন লাগবে। দেখো, হ্যাঁ, আমরা শুধু একটা তড়িৎ ঋণাত্মকতা মনে রাখবো 1.0, বাকি সবার সাথে 0.5 যোগ করব। এখানে দেখো দ্বিতীয় পর্যায়ে সবগুলো মৌল দেওয়া আছে, দ্বিতীয় পর্যায়ে সবগুলো মৌল দেওয়া আছে। 1.0, 1.5, তারপর 2.0, 2.5, 3.0, 3.5, 4.0, আর নিয়ন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস তাই 0, নিয়ন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস তাই 0, নিয়ন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস তাই 0। ঠিক আছে, এবার আমরা যাব পরের পর্যায়ে। পরের পর্যায়ে দেখো হয়ে গেছে না, সবারটা মুখস্থ হয়ে গেছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। ওকে, এবার আসো, আমরা তো দ্বিতীয় পর্যায়ে সবগুলো মৌল মুখস্থ করে ফেললাম তাই না, জাস্ট 0.5 যোগ করব। এখানে জাস্ট 0.3 যোগ করব। সোডিয়ামের ক্ষেত্রে একটুখানি কমে যাবে, যেহেতু উপর থেকে নিচের দিকে যাচ্ছি, ভ্যালুটা 0.9, সবার সাথে 0.3 যোগ করব। ঠিক আছে, তাইলে 1.2, 1.5, 1.8, 2.1। সালফারের কাছে আসার পরে সালফার বলে স্টপ, আমাকে একটু ঘুষ দিতে হবে, না হলে আমি স্টপ করে দিব। একটুখানি ঘুষ দিলাম, সবাই 0.3 দিছে, ওরে 0.4 দিব, এখানে 0.4 যোগ করছি। এটা দেখে ক্লোরিন ক্যালক্যাল 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 করে হাসতেছে, সালফার রে দিছস ঘুষ, আমারে না দিলে শুনবো, আমি হেসেই যাব ক্যালক্যাল ক্যালক্যাল করে। তখন কি করছি, 0.4 ছিল না, এটা 0.5 যোগ করে দিছি, তখন এখানে কত হয়েছে 3.0, আর্গনের 0। তাহলে বুঝছো, 0.3, 0.3, 0.3, 0.3, 0.3, স্টপ, ক্যালক্যাল 0, মনে থাকবে। 8টা হয়ে গেল না? দ্বিতীয় পর্যায়ে সবাইকে 0.5 যোগ করেছি, দ্বিতীয় পর্যায়ে সবাইকে 0.5 যোগ করেছি আমাদের তড়িৎ ঋণাত্মকতা বের করার জন্য। দ্বিতীয় পর্যায়ে সবাইকে বের করছি আমরা। এবার তৃতীয় পর্যায়ে সোডিয়াম থেকে শুরু করে বাকি সবাইকে আমরা যখন তড়িৎ ঋণাত্মকতা বের করতে যাচ্ছি, দেখো 0.3 যোগ করলে হয়ে যাচ্ছে, 0.3, 0.3, 0.3, 0.3, এসে এসে স্টপ, 0.4 যোগ করতে হয়েছে, ক্লোরিনে এসে ক্যালক্যাল, ক্লোরিনে এসে ক্যালক্যাল, হ্যাঁ ক্লোরিনে এসে ক্যালক্যাল। এরপর হচ্ছে ব্রোমিন। দুটো জিনিস মাথায় রাখতে পারো, দুটো শব্দ মাথায় রাখতে পারো,
এক হচ্ছে Hp, একটা হচ্ছে Si। সালফার আয়োডিনের সেম সেম, হাইড্রোজেনের ফসফরাসের সেম, ফসফরাসের 2.1, হাইড্রোজেনেরও 2.1। আয়োডিনের কত আর সালফারের কত? সালফারের কত 2.5, আয়োডিনের 2.5, ব্রোমিনের হচ্ছে 2.8। দ্যাটস ইট, হয়ে গেছে সবগুলা। সালফারের যা আয়োডিনের তাই, হাইড্রোজেনের যা ফসফরাসের তাই। হ্যাঁ, আবার মনে রাখতে পারো তোমরা ClN মনে রাখতে পারো, দরকার নাই যদিও। ClN এদের সবারটা সেম। হ্যাঁ, ফাইন। ইথিলিক অ্যাসিড ClN 0.5 ক্লোরিনের ক্ষেত্রে। ফাইন, তো আমরা মুখস্থ করে ফেললাম যে আমাদের তড়িৎ ঋণাত্মকতা মনে রাখার দারুণ একটা টেকনিক শিখলাম আমরা, যে টেকনিকের মাধ্যমে আমরা খুব সহজেই এটা কিন্তু মনে রাখতে পারি, তাই না? যে টেকনিকের মাধ্যমে খুব সহজেই আমরা এটা মনে রাখতে পারি, অনেক ইজি। তো চলো আমরা এবার একটা জিনিস দেখব। জিনিসটা হচ্ছে, দেখো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি এমন হয় 0, তাহলে সেই যৌগটা হয় বিশুদ্ধ সমযোজী। যেমন দেখো, হাইড্রোজেন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? এটাও 2.1, এটাও 2.1, তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? মানে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য ডেল EN। প্রায় দেখি না, নিচের কোন যৌগটি অপোলার, নিচের কোন যৌগটি পোলার, বিশুদ্ধ সমযোজী। তো দেখো, বিশুদ্ধ সমযোজী তারাই যাদের বিশুদ্ধ সমযোজী তারাই যাদের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 0। এবার 0.5 থেকে কম তাদেরকে আমরা অপোলার সমযোজী বলবো, যেমন CH4, কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন যে কোনো একটা বন্ধন নিয়ে কাজ করলেই হবে। তো এখানে খেয়াল করে দেখো, কার্বন হচ্ছে 2.5, হাইড্রোজেন 2.1, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত? 2.5 মাইনাস 2.1, তাহলে দেখো তো 0.4 না? 0.4 নিশ্চয়ই, তাই না? 0.4 ঠিক আছে, 0.4। তাহলে 0.4 যদি হয়, তাহলে এই যে দেখো CH4 মিথেন যৌগটা কি? আমাদের অপোলার সমযোজী যৌগ, অপোলার সমযোজী যৌগ। ওকে, এবার আসো 0.5 থেকে 1.7 এর মধ্যে যদি হয়, এই রেঞ্জের মধ্যে হলে তাদেরকে আমরা কি বলবো? পোলার যৌগ, যেমন পানি, অ্যামোনিয়া। আমি যদি এক্সাম্পল দেখাই তোমাদেরকে, অক্সিজেনের ক্ষেত্রে দেখো 2.1, 3.5, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত দেখো? 3.5 মাইনাস 2.1, তাহলে দেখো 1.4, যেটা আমাদের কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে যায়, তাই না? দেখো 3.5 মাইনাস 2.1, 1.4, তাই না? 1.4, 3.5 মাইনাস 2.1, 1.4। আশা করছি ব্যাপারটা তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছো। এখন 1.7 এর থেকেও যদি বেশি হয়ে যায়, তখন তাদেরকে আমরা বলি আয়নিক যৌগ। সে একটা সমযোজী যৌগ, কিন্তু আয়নিকের মতো আচরণ করতে পারে, যেমন HF। আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7 এর থেকে বেশি, এই জন্য তারা সর্বাধিক পোলার বা আয়নিকের মতো আচরণ করে। এগুলো লাগবে পরীক্ষায়। হ্যাঁ, সমযোজী হওয়া সত্ত্বেও আয়নিকের মতো আচরণ করে। কোন কনসেপ্টের জন্য? দুঃখিত, পোলারিটির জন্য। ওকে, এখন আসো, বাম থেকে ডানের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বাম থেকে ডানের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তাই না? বাম থেকে ডানের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। কেন বাড়ে? কারণ অধাতব ধর্ম বাড়তে থাকে বাম থেকে ডানের দিকে গেলে। আর এটা তো একটা অধাতব ধর্মেরই বৈশিষ্ট্য। সমযোজী যৌগে
দুটি অধাতুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টানাটানি। আবার দেখো ইলেকট্রন বাড়তেছে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বাড়তেছে, টানাটানি বাড়তেছে। তো বাম থেকে ডানের দিকে গেলে ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, কিন্তু নিষ্ক্রিয় গ্যাস সমূহের ক্ষেত্রে আমরা দেখলাম 0। উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে, কারণ দেখো নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কমতে থাকে। আবার উপর থেকে নিচের দিকে গেলে অধাতুর ধর্মও কিন্তু কমতে থাকে। অধাতুর ধর্ম যত কমতে থাকে তড়িৎ ঋণাত্মকতা তত কমতে থাকবে। অধাতুর ধর্ম যত কমতে থাকে তড়িৎ ঋণাত্মকতা তত কমতে থাকে। ঠিক আছে? CON এবং F এর তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম নিচের কোনটি? যেমন দেখো কার্বনের ক্ষেত্রে 2.5, অক্সিজেন 3.5, নাইট্রোজেন 3.0, ক্লোরিন 4.0। আমরা তো মুখস্থ করেছি এটা, তাই না? আমরা করেছি না? ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, ফনসি। ঠিক আছে, মনে রাখবা ফনসি। হ্যাঁ, যে কোনো মৌলের ক্ষেত্রেই আসতে পারে। আমরা প্রায় 20টা মৌলের তড়িৎ ঋণাত্মকতা মুখস্থ করলাম না? তোমার যদি ভ্যালু না জানা থাকতো তাহলে এই কোশ্চেন আনসার করা একটু কঠিন হয়ে যেত। যদিও বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে, এই কনসেপ্টটা তোমাদের হয়তো জানাই আছে। তারপরেও কোশ্চেনটা কিন্তু কঠিন হয়ে যেত যদি তুমি ভ্যালুটা না জানতা। এমন অনেক আননোন মৌল দিয়ে দিল যেটা তুমি জানোই না। আবার কয়েকটা জায়গাতে দিয়ে দিল, ফ্লোরিন দিল, এদিকে তোমার দিল সোডিয়াম, আবার এদিকে দিল লিথিয়াম, আবার দিল ধরো সিলিকন। তাহলে তুমি কেমনে বের করবা? বাম থেকে ডানে উপর থেকে নিচে তো তুমি যেতে পারছো না, তখন তোমার ভ্যালুটা জানতে হচ্ছে। ক্ষার ধাতুর মধ্যে সব থেকে তড়িৎ ধনাত্মক ও সক্রিয় ধাতু নিচের কোনটি? ক্ষার ধাতুর মধ্যে সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক। উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কমতে থাকে। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কমতে থাকে। হ্যাঁ, সব থেকে সক্রিয় ধাতু। সক্রিয় মানে কি? ধাতু যে যত সহজে ইলেকট্রনটা ত্যাগ করতে পারে, তাহলে এবার বুঝো, লিথিয়াম যত সহজে ইলেকট্রনটা ত্যাগ করতে পারে, সোডিয়াম কিন্তু তত সহজে পারে না, তার থেকে বেশি সহজে পারে। কারণ লিথিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছাকাছি, আকর্ষণ বেশি, ত্যাগ করাটা কঠিন। যত নিচের দিকে যাব শক্তি স্তর বাড়তেছে, সর্বশেষ ইলেকট্রনটার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমতেছে, সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। সে তত সক্রিয় ধাতু যে যত সহজে তার ইলেকট্রনটা ত্যাগ করতে পারে। সে তত সক্রিয় ধাতু যে তার ইলেকট্রনটা সব থেকে বেশি সহজে ত্যাগ করতে পারে। উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে, তার মানে কি? তড়িৎ ধনাত্মকতা বাড়তে থাকে। তার মানে নাকে রুবি ছেঁচে ফেলেছে, সিজিয়াম, সেচে। ওকে, ঠিক আছে। এ বলছে কে? যদি বলতো সব থেকে কম তড়িৎ ধনাত্মক এবং সব থেকে কম সক্রিয় ধাতু কোনটি, তাইলে হয়তো লিথিয়াম। ঠিক আছে, তাইলে হতো লিথিয়াম। যদি বলতো ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক? নাকে রুবি ছেঁচে ফেলেছে, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। লি নাকে রুবি ছেঁচে ফেলেছে, দেখো উপর থেকে নিচের দিকে গেলে কমতে থাকতেছে। জাস্ট সিকোয়েন্সটা মনে রাখলেই চলবে, উপর থেকে নিচের সিকোয়েন্স। টাইপ 10 হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধের বেশ কিছু ডেফিনেশন আছে, আগে তোমাদেরকে সেটা দেখাই চলো। ব্যাসার্ধ 4 প্রকার: সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ হচ্ছে যে কোভ্যালেন্ট রেডিয়াস, ধাতব হচ্ছে মেটালিক রেডিয়াস, ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ হচ্ছে ভ্যান্ডারওয়ালস রেডিয়াস, আয়নিক ব্যাসার্ধ হচ্ছে আয়নিক রেডিয়াস। 4 প্রকার। তোমরা অনেকেই জানো না যে ব্যাসার্ধ 4 প্রকার। সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে দেখো, এটা নিউক্লিয়াস, এইটা নিউক্লিয়াস, এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক মানকে কোভ্যালেন্ট রেডিয়াস বলা হয়। এখানে মূল ব্যাপারটা কিন্তু এই যে এটা,
এই দুইটা ক্লোরিন পরমাণুর মধ্যে এই যে কমন ইলেকট্রন ফিল্ড, হ্যাঁ, এই যে দেখো অধিক্রমণের ফলে যে প্রশ্নটা দেখা 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 যাচ্ছে, এটা কিন্তু আবার দুইটা ধাতব পরমাণুর মধ্যে নাই। এই জন্য কনসেপ্ট সেম। আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক মানকে ব্যাসার্ধ বলে, কিন্তু সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা দেখি যে ব্যাসার্ধের ভ্যালুটা কিন্তু ছোট হয়। কারণ দেখো মেটালিকের মধ্যে দুইটা পরমাণু আলাদা আলাদা ভাবে কোনো অধিক্রমণ নাই, কিন্তু এক্ষেত্রে কিন্তু অধিক্রমণ হয়। এই যে এইটা হচ্ছে সেই শেয়ারকৃত ইলেকট্রন যুগল, এই জন্য এইভাবে দেখানো হয়েছে। কনসেপ্টটা হচ্ছে দুটো পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বলে, এর অর্ধেক মানকে সমযোজী ব্যাসার্ধ বলে, এবং সমযোজী ব্যাসার্ধকে পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে ধরা হয়। মেটালিকের ক্ষেত্রে দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বলে, এর অর্ধেক মানকে ধাতব ব্যাসার্ধ বলে। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের ক্ষেত্রে যেটা হয়, এটা একটা ক্লোরিন অণু পুরোটা, এর প্রান্তীয় ক্লোরিনের নিউক্লিয়াস, এটা একটা ক্লোরিন অণু প্রান্তীয় ক্লোরিনের নিউক্লিয়াস, এর মধ্যবর্তী দূরত্বকে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বলে, এবং এর অর্ধেক মানকে ব্যাসার্ধ বলে। তাহলে দেখো কোন ব্যাসার্ধ সব থেকে বড়? নিশ্চয়ই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তো আমরা এইভাবে জিনিসটাকে মনে রাখি, ভিএমসি। যেমন তোমার রাহাত ভাইয়ার স্বপ্ন ছিল কি জানো? রাহাত ভাইয়ার স্বপ্ন ছিল ছোটবেলায় সে ভিএমসি তে পড়বে। কে জানি তারে শিখাইছিল ছোটবেলায়, ভ্যান ডার ওয়ালস মেডিকেল কলেজ অনেক ভালো। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো, হঠাৎ করে বড় হইয়া কি ক্ষতিটা হইলো দেখো, ভর্তি হইতে হইলো ডিএমসি তে। স্বপ্ন কি পূরণ হইছে? হয় নাই। ভর্তি হতে চাইলো ভিএমসি তে, ভর্তি হইছে ডিএমসি তে। সে যতই বলুক তার স্বপ্ন পূরণ হইছে, ক্লাসে এসে যতই বলুক, স্বপ্ন কিন্তু পূরণ হয় নাই। তার স্বপ্ন ছিল ভিএমসি তে পড়ার। তো ভিএমসিটা কি ছিল? ভিএমসি ছিল ভ্যান ডার ওয়ালস মেডিকেল কলেজ। তাহলে আর ভি আর এম আর সি, এই জন্য আমরা এটা মনে রাখবো। ভিএমসি, ভ্যান ডার ওয়ালস রেডিয়াস সব থেকে বড়, মেটালিক রেডিয়াস একটু ছোট, এবং কোভ্যালেন্ট রেডিয়াস সব থেকে ছোট। তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু পরীক্ষায় আসে, কোনটা বড় কোনটা ছোট। আশা করছি তোমাদের মনে থাকবে। আয়নিক ব্যাসার্ধ, এটা তোমরা নিশ্চয়ই জানো। ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে কি হয়? চার্জ বাড়লে হ্যাঁ, চার্জ বাড়লে প্রোটনের নাম্বার তো বাড়তে থাকে, কিন্তু ইলেকট্রনের নাম্বারটা তো বাড়ে না। ব্যাসার্ধ কমে, চার্জ বাড়লে ব্যাসার্ধ কমে। 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে যতটুকু বলে কাছে টানে, 12টা প্রোটন 10টা ইলেকট্রনের তার থেকে বেশি বলে কাছে টানে। 13টা ইলেকট্রন 10টা প্রোটনকে 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে আরো বেশি বলে আকর্ষণ করে। আমি আবারও বলছি, 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে যতটুকু বলে নিউক্লিয়াসের দিকে টানে, 12টা বা 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে নিউক্লিয়াসের দিকে আরো বেশি বলে কাছে টানে, নিউক্লিয়াসের দিকে টানে। তো টানাটানি যেখানে বাড়ে তখন ব্যাসার্ধ কি হয়? কমতে থাকে। টানাটানি যেখানে বাড়ে ব্যাসার্ধ সেখানে কমতে থাকে। টানাটানি বাড়লে যদি ব্যাসার্ধ কমতে থাকে, তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত বাড়বে ব্যাসার্ধ তত কমবে, অ্যানায়নের ক্ষেত্রে চার্জ যত বাড়ে ব্যাসার্ধ তত বাড়ে। কারণ দেখো, এই যে ধার করা ইলেকট্রনের নাম্বারটা বাড়তে থাকলে বিকর্ষণ বাড়তে থাকে, ধার করা ইলেকট্রনের নাম্বারটা বাড়তে থাকলে ব্যাসার্ধ বাড়তে থাকে। নাইট্রোজেনের 3টা ইলেকট্রন তো ধার করা ইলেকট্রন, অক্সিজেনের 2টা ইলেকট্রন ধার করা ইলেকট্রন, ফ্লোরিনের একটা ইলেকট্রন তো ধার করা ইলেকট্রন। তোমার নিজের সাবশেলের ইলেকট্রনটা বা তোমার ভ্যালেন্স শেলের ইলেকট্রন তোমার নিউক্লিয়াসকে আকর্ষণ করে, আর যেগুলো তুমি ধার করে নিয়ে আসবে সেগুলো বিকর্ষণ করে। যার বিকর্ষণ যত বেশি তার ব্যাসার্ধ তত বড়, যার আকর্ষণ যত বেশি তার ব্যাসার্ধ তত ছোট। সো অ্যানায়নের ক্ষেত্রে চার্জ যত বাড়ে ব্যাসার্ধ তত কমে। আমি একটা সিকোয়েন্স তোমাদেরকে দেখাই দেই। N3- O2- ফ্লোরিন, ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত বাড়ে ব্যাসার্ধ তত ছোট হয়। ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে ব্যাসার্ধ ছোট হয়, অ্যানায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে ব্যাসার্ধ বড় হয়। এইটা হচ্ছে একটা সিকোয়েন্স, এইটা হচ্ছে আরেকটা সিকোয়েন্স, মাথায় রাখবা। ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে ব্যাসার্ধ ছোট হয়, অ্যানায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে ব্যাসার্ধ বড় হয়। ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে ব্যাসার্ধ ছোট হয়, অ্যানায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে ব্যাসার্ধ বড় হয়। কি মাথায় থাকবে না? আশা করছি তোমাদের মাথায় থাকবে।
সো গাধার দল বাম থেকে ডানে ব্যাসার্ধ ছোট হতে থাকে, উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ বাম থেকে ডানের দিকে গেলে ব্যাসার্ধ ছোট হতে থাকে, উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ বড় হতে থাকে। দ্যাটস ইট। ঠিক আছে, শক্তি স্তর বাড়তে থাকে। এবার চলো কিছু এমসিকিউ দেখি। ব্যাসার্ধের সঠিক ক্রম নিচের কোনটি? আমরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখাইলাম। দেখো, নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। এখন কথা হচ্ছে চার্জ মুক্ত অবস্থায় কোন একটা মৌলের ব্যাসার্ধ কিন্তু চার্জ যুক্ত অবস্থা থেকে পরিবর্তন হয়ে যায়, কিন্তু সেটা দুই ভাবে পরিবর্তন হয়। মাথায় রেখো, এটা যদিও পরীক্ষা আসে না। এক্স যদি একটা পরমাণু হয়, তার নেগেটিভ আয়নের ব্যাসার্ধ বড়, পজিটিভ আয়নের ব্যাসার্ধ ছোট। এটা একটা কমন ফেনোমেনা, আসলে কমন কনসেপ্ট যে কোনো মৌলের ক্ষেত্রে। ক্যাটায়নের চার্জের থেকে তার নিউট্রাল অবস্থার ব্যাসার্ধ ছোট আর অ্যানায়নিক অবস্থার ব্যাসার্ধ বড়। তাহলে এক্ষেত্রে দেখো, ম্যাগনেসিয়াম 2 প্লাস থেকে সোডিয়াম প্লাস আর নিয়ন সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস। ওকে, ম্যাগনেসিয়াম 2 প্লাস এর থেকে নিয়ন বড়, তার থেকে সোডিয়াম প্লাস বড়। নো, সোডিয়াম প্লাস থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস বড়, তার থেকে নিয়ন বড়। ম্যাগনেসিয়াম 2 প্লাস তো ছোট, ম্যাগনেসিয়াম 2 প্লাস থেকে সোডিয়াম প্লাস, নিয়ন সব থেকে ছোট। নো, তাহলে এ কারেক্ট, তাই না? নিয়ন হচ্ছে সব থেকে বড়, এরপর একটু ছোট সোডিয়াম প্লাস, তারপর একটু ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস। ঠিক আছে, ফাইন। কনসেপ্ট জানা থাকলে এই ধরনের কোশ্চেন তোমাদের কাছে সলভ করা অনেক ইজি। ব্যাসার্ধ সব থেকে কম, এই সিকোয়েন্সটা তো শিখিয়েছি তোমাদের, তাই না? কিছুক্ষণ আগেই শিখাইলাম। সব থেকে ছোট কে? ম্যাগনেসিয়াম 2 প্লাস। ওই সিকোয়েন্সটা তোমাদেরকে দেখাইলাম মাত্র। ধাতব অধাতব অক্সাইড সমূহ, ধাতব অধাতব ধর্ম অক্সাইড সমূহ মনে রাখবা। বাম থেকে ডানের দিকে গেলে ধাতব ধর্ম বাম থেকে ডানের দিকে গেলে কমে, অধাতব ধর্ম বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে। কারণ ধাতু মানে কি, সে 1 2 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। আচ্ছা, এটার সাথে যেটা মনে রাখবা, অ অ অ সকল অধাতব অক্সাইড সমূহ অতে হচ্ছে অম্লধর্মী। সকল অধাতব অক্সাইড সমূহ হচ্ছে অম্লধর্মী। সকল অধাতব অক্সাইড সমূহ কি? অম্লধর্মী। কি মনে থাকবে? সকল অধাতব অক্সাইড সমূহ অম্লধর্মী। এইবার আসো, তাহলে বাম থেকে ডানের দিকে গেলে কি হবে? অধাতব পার্সেন্টেজ বাড়তে থাকবে, অধাতব ধর্ম বাড়তে থাকবে, অম্লধর্মী অক্সাইডের পার্সেন্টেজ বাড়তে থাকবে। তাহলে এই প্রশ্নটাতে বুঝতে পারছো, এরা সবাই অধাতু তাই অম্লধর্মী, এরা ধাতু তাই ক্ষারধর্মী, ধাতব অক্সাইড সমূহ ক্ষারধর্মী, আর উভধর্মী অক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ অ অ অধাতব অক্সাইড সমূহ অম্লধর্মী, অধাতব অক্সাইড সমূহ অম্লধর্মী। ঠিক আছে, অধাতব অক্সাইড সমূহ অম্লধর্মী। কি মনে থাকবে? অধাতব অক্সাইড সমূহ অম্লধর্মী, অধাতব অক্সাইড সমূহ সবই হচ্ছে অম্লধর্মী। ওকে, এবার উভধর্মী অক্সাইড আমরা মুখস্থ করব। ধরো তোমাদের মেহফুজ ভাই হঠাৎ করে বলতেছে, জানু সোনা এলো, বেবি কই পালিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম কি হইছে? বলছে সত্যি কথা, কিন্তু এটা দিয়ে আপনি ভাই একটা কাজ করতে পারেন, এটা দিয়ে আপনি উভধর্মী অক্সাইড সমূহ মুখস্থ করার একটা টেকনিক দেখাইতে পারেন স্টুডেন্টদেরকে। হ্যাঁ, তো ব্যাপারটা ছিল অনেকটা এরকম, জানু সোনা এলো, তারপর বেবি কই পালিয়ে গেল। এগুলোতে কি হয় মূলত? হ্যাঁ, এগুলো এক একটা দিয়ে কি এক একটা অক্সাইড হয়। হ্যাঁ, জানু সোনা এলো তার মানে কি? জানু সোনা এলো। হ্যাঁ, জানু সোনা এলো মানে জিঙ্ক স্টানা মানে টিন অ্যালুমিনিয়াম। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো বেবি,
বেরিলিয়াম, কই মানে হচ্ছে ক্যাডমিয়াম, পালিয়ে মানে হচ্ছে লেড, গেল হচ্ছে গ্যালিয়াম। ঠিক আছে, গেল হচ্ছে গ্যালিয়াম। এরা সবাই কি জানো? এরা সবাই হচ্ছে উভধর্মী অক্সাইড গঠন করে। মুখস্থ করতে হবে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। নিচের কোন অক্সাইডটি উভধর্মী, নিচের কোন অক্সাইডটি ক্ষারধর্মী, নিচের কোন অক্সাইডটি অম্লধর্মী। অক্সাইড যদি অধাতব অক্সাইড দেখি তাহলে অম্লধর্মী, ধাতব অক্সাইড যদি দেখি তাহলে ক্ষারধর্মী, ধাতব অক্সাইড যদি দেখি তাহলে ক্ষারধর্মী। মাথায় থাকবে? ওকে ওকে। জানো শোনা এলো, বেবি কই পালিয়ে গেল। ওকে, আশা করছি মুখস্থ হয়ে গেছে। এবার চলো আমরা একটা চার্ট দেখবো যেখান থেকে অনেক এমসিকিউ আসে পরীক্ষায়। অম্লধর্মী অক্সাইড, হ্যাঁ, অধাতব অক্সাইড সমূহ অম্লধর্মী অক্সাইড। এক্সাম্পল মুখস্থ করবা, সকল অধাতব। ধাতব অক্সাইড সমূহ ক্ষারধর্মী। নিরপেক্ষ, শুধু একটা করে অক্সিজেন থাকবে, মাথায় রাখবা। এই যে দেখো একটা করে অক্সিজেন আছে, কিন্তু H2CO N2NO মুখস্থ করবা। উভধর্মী মুখস্থ তো করাইলাম, জানু সোনা। এখানে কয়েকটা আছে, বাকিগুলো মুখস্থ করবা। পারক্সাইড হয়তো মুখস্থ করেছো তোমরা, সোডিয়াম পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড। পলিঅক্সাইড MnO2, এমএনটা হচ্ছে এখানে PbO2, লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পারক্সাইড নির্গত করে না। সাবঅক্সাইড এক্সাম্পল এটাই। সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, সোডিয়াম সুপার অক্সাইড। তোমরা জারণ সংখ্যার ক্ষেত্রে মুখস্থ করেছো না, -½ হয়, খেয়াল করেছো নিশ্চয়ই। আর মিশ্র অক্সাইড, দুইটা অক্সাইডের মিশ্রণে তৈরি হয়। এইখান থেকে এই জিনিসটা কি করবা, টানা মুখস্থ করবা। তা যদি না পারো, খুব দারুণ একটা টেকনিক আছে এটা মনে রাখার, আমি তোমাদের শিখাই দেই। ধরো যারা যারা রোজা আছো না, ইফতারির সময় এই পেজটা প্রিন্ট করবা। প্রিন্ট করার পরে পানির মধ্যে নিবা, নিয়ে কাগজটা গুলাবা, একটু একটু ওই যে চামচ দিয়ে একটু নাড়বা, তারপর ওই পানিটা খেয়ে ফেলবা। দেখবা গড় গড় করে মুখস্থ হয়ে গেছে সবকিছু, জিজ্ঞাসা করলে সব পেরে যাচ্ছ। ঠিক আছে, দুইটা টেকনিক, একটা হচ্ছে মুখস্থ করে ফেলা, আর একটা হচ্ছে এটা ভিজিয়ে পানি খেয়ে ফেলা। যে কোনো একটা করলেই হবে, কোনো সমস্যা নেই, কিন্তু লাগবে, যে কোনো একটা লাগবে। কেউ চাইলে দুইটাও করতে পারো। তো ইফতারির সময় আজকে রেসিপিটা দিয়ে দিলাম। তো আশা করছি টপিকটা তোমরা বুঝতে পেরেছো, আশা করছি টপিকটা তোমরা বুঝতে পেরেছো। জি ভাইয়া। এমসিকিউ সলভিং। অক্সাইডগুলোর মধ্যে কোন জোড়াটি সব থেকে বেশি অম্লধর্মী? অম্লধর্মী। তাহলে আমরা কি বলবো, যারা অধাতব তারা সব থেকে বেশি অম্লধর্মী। ঠিক আছে, অধাতব তারা সব থেকে বেশি অম্লধর্মী। দেখো তো কারা সব থেকে বেশি অম্লধর্মী, দেখো তো কারা সব থেকে বেশি অম্লধর্মী। দেখো ওই কনসেপ্টে যাই আমরা, বাম থেকে ডানের দিকে গেলে দেখো কি হয়, অম্লধর্মীর মাত্রা বাড়ে। সবার লাস্টে যে তার অম্লধর্মীর মাত্রা সব থেকে বেশি, কারণ সে সব থেকে বেশি ভালো অধাতু। কারণ বাম থেকে ডানের দিকে গেলে অধাতব পার্সেন্টেজ বাড়তে থাকে, অধাতব পার্সেন্টেজ বাড়তে থাকে, তাই না? অধাতব পার্সেন্টেজ বাড়তে থাকে। এনও এটা তো হবেই না, কারণ নিরপেক্ষ অক্সাইড H2CO N2NO, এই চারটা তো নিরপেক্ষ অক্সাইড। হ্যাঁ, H2CO N2NO, H2 এই দুটার মধ্যে হবে। এই দুটার মধ্যে এখানে ম্যাঙ্গানিজ +4, এখানে হচ্ছে +7, তাই না? +7। তাহলে বাম থেকে ডানের দিকে গেলে, বাম থেকে ডানের দিকে গেলে কি হয়, অধাতব পার্সেন্টেজ বাড়তে থাকে। সবার ডানে যে সব থেকে বেশি কেন্দ্রীয় পরমাণু জারণ যার বেশি, তার ক্ষেত্রে অম্লধর্মী হওয়ার মাত্রা বেশি। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। Cl2O7 এর ক্ষেত্রে যেরকম অম্লধর্মীর মাত্রা সব থেকে বেশি, যত ডানের দিকে যেতে থাকবো অম্লধর্মীর মাত্রা তত বাড়তে থাকবে। উভয়ধর্মী অক্সাইড, ওই যে জানু সোনা এলো, বেবি কই পালিয়ে গেল, জিএসটি তে কোথায় এসেছে, 20-21 এসেছে, জিএসটি 20-21 এসেছে, জানু সোনা প্রশ্ন এসেছে।
জিএসটি তে জানু শোনা প্রশ্ন আসে নাকি আসে না? চিল্লায় বলো। জানু শোনা জিএসটি তে এসেছে, তার মানে আবার রিপিট হইতে পারে। ঠিক আছে, আবার রিপিট হতে পারে, এবছরও রিপিট হতে পারে। হ্যাঁ, জানু শোনা এলো, বেবি কই পালিয়ে গেল, এগুলো সবাই হচ্ছে উভধর্মী অক্সাইড। আশা করছি তোমাদের এটা মাথায় থাকবে। কোন ধাতুটি 3 ধরনের অক্সাইড গঠন করে? 3 ধরনের অক্সাইড গঠন করে, তাহলে বুঝতেই পারছো 3 ধরনের অক্সাইড গঠন করে। 3 ধরনের অক্সাইড, অম্লীয়, ক্ষারীয় এবং নিরপেক্ষ। হ্যাঁ, যাদের ভিন্ন ভিন্ন জারণ মান আছে। ধরো 3 ধরনের মানে কি? অম্লীয় অক্সাইড গঠন করে, ক্ষারীয় অক্সাইড গঠন করে, নিরপেক্ষ অক্সাইড গঠন করে। মাথায় রাখতে পারো ক্রোমিয়াম, কারণ ভিন্ন ভিন্ন জারণ মানের জন্য এটা করতে পারে, ভিন্ন ভিন্ন জারণ মানের জন্য এটা করতে পারে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন জারণ মানের জন্য এই ধাতুটা 3 ধরনের অক্সাইড গঠন করতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা জানলাম অধাতব অক্সাইড সমূহ অম্লীয় অক্সাইড, অধাতব মৌল সমূহ অম্লীয় অক্সাইড গঠন করে, ধাতব মৌল সমূহ ক্ষারধর্মী অক্সাইড গঠন করে। আর নিরপেক্ষ তো আমরা মুখস্থ করেছি অলরেডি। Na2CO3 জলীয় দ্রবণ কোন প্রকৃতির? এটা মাথায় রাখতে পারো এভাবে, এটা তৈরি হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিডের মিশ্রণে। এখন এটা তো একটা ক্ষার, এইটা তো একটা অ্যাসিড, তাহলে একটা শক্তিশালী ক্ষার আর দুর্বল অ্যাসিড, এটা তো একটা উইক অ্যাসিড, তাই না? উইক অ্যাসিড, একটা উইক অ্যাসিড আর শক্তিশালী ক্ষার যে লবণটা তৈরি করে, সেই লবণটা নিরপেক্ষ না, সেই লবণটা নিরপেক্ষ না। এটা হচ্ছে একটা ক্ষারীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড বা ক্ষারীয় দ্রবণ। আবার তোমরা যখন পিএইচ এর ম্যাথ করতে যাবা, পিএইচ রাসায়নিক পরিবর্তন, তখন দেখবা তোমাদের হোসেন ভাই ক্লাস নিবে Na2CO3 এর পিএইচ বের করো। এখন এটা কি আমি পিএইচ নাকি পিওএইচ কোনটা ধরবো? এটা কি অ্যাসিড নাকি ক্ষার? তখন এটা পানির সাথে মিশাই দিবা, মিশাইলে দিলে দেখবা দুইটা সোডিয়াম প্লাস পাচ্ছ, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ, আর 2 OH মাইনাস পাচ্ছ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এটা একটা ক্ষার না হইলে কিভাবে OH মাইনাস নির্গত করে? তোমরা পড়েছো না ব্রনিস্টেড লাউরির মতবাদ, আর্হেনিয়াসের মতবাদ, লুইসের মতবাদ, যে OH মাইনাস নির্গত করে সে তো একটা ক্ষার। কয় মোল OH নির্গত করে? 2 মোল। তাহলে তুল্য সংখ্যা কত? 2। তাহলে 2 দ্বারা গুণ করে আমাদের Na2CO3 এর পিএইচ বের করতে হবে বা পিওএইচ বের করতে হবে। বুঝতে পারছো? আমি দুই ভাবেই দেখাইলাম যে এটা একটা ক্ষার, এটা কিন্তু একটা লবণ, কিন্তু ক্ষারীয় লবণ। সকল লবণই নিরপেক্ষ না, শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষার মিলে যে লবণটা তৈরি করে সেইটা নিরপেক্ষ, কিন্তু একটা শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষার মিলে যদি তৈরি করে তাহলে একটা অ্যাসিডীয় লবণ, নিরপেক্ষ না। আর একটা শক্তিশালী ক্ষার একটা দুর্বল অ্যাসিড যদি লবণ তৈরি করে সেটা একটা ক্ষারীয় লবণ। আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। কার্বন মনোক্সাইড যৌগটি এই যে নিরপেক্ষ, মুখস্থ করলাম না, H2O CO N2ONO নিরপেক্ষ অক্সাইড। সো টাইপ 12 শঙ্করায়নে চলে আসলাম। ঠিক আছে, খুবই সহজ, খুব ছোট, ইম্পর্টেন্ট টপিক শঙ্করায়ন। শঙ্করায়ন অনেক সহজ, দুইটা ফর্মুলা শিখাবো, এই দুইটা ফর্মুলা দিয়ে সব সলভ করতে পারবা। দুইটা ফর্মুলা শিখাবো, যে দুইটা ফর্মুলা দিয়ে তোমরা সবকিছু সলভ করতে পারবা। ওকে, তাইলে এবার দেখো আমরা যে হাইব্রিডাইজেশনের কথা বলছি না, হাইব্রিডাইজেশনটা কেমনে সলভ করতে পারি? আমরা সলভ করতে পারি হাইব্রিডাইজেশনটা অনেকটা এরকম ভাবে, হাইব্রিডাইজেশনটা অনেকটা এভাবে সলভ করতে পারি। দেখো জাস্ট দুইটা ফর্মুলা দিয়ে। কয়টা ফর্মুলা? দুইটা ফর্মুলা। চলো প্রথম ফর্মুলাটা দেখাই। আচ্ছা, আমি পরের পেজে যে প্রথম ফর্মুলাটা দেখাই, পরের পেজে যে, হ্যাঁ দেখো এক্স হচ্ছে সংকরিত অরবিটাল নাম্বার। হ্যাঁ, সংকরিত অরবিটাল, নিয়াজ শুরু করো, শেষ করে জানো। সংকরিত অরবিটাল সংকরিত অরবিটাল, ঠিক আছে, সংকরিত অরবিটাল। ওকে, সংকরিত অরবিটাল, সংকরিত অরবিটাল যদি হয় 2 তাহলে সংকরণটা হয় হচ্ছে sp, যদি হয় 3 সংকরণটা হয় হচ্ছে sp2, যদি হয় 4 সংকরিত অরবিটাল নাম্বার যদি হয় 4 তখন হয় sp3, 5 হলে হয় sp3d, 6 হলে হয়
sp3d2 7 হলে হয় sp3d3। ঠিক আছে, 7 হলে হয় sp3d3। তাহলে দেখো আমরা কিন্তু এটা জানি। এখন এই যে নাম্বার s একটা p দুইটা, তাহলে টোটাল কয়টা? 3টা। s একটা p 3টা, তাহলে টোটাল কয়টা? 4টা। s একটা p 3টা d একটা, তাহলে কত টোটাল? 5। আশা করছি বুঝেছো তোমরা। এবার ফর্মুলাতে যাব। এই টপিকটা তোমাদের কাছে অনেকের কাছেই কিন্তু কঠিন লাগে। তাই না? ওকে ফাইন, এবার আসো। এবার আমাদের সমস্যাটা হচ্ছে এই নাম্বারটা বের করা। এই নাম্বারটা কেমনে বের করব? এই নাম্বারটা বের করার উপায় হচ্ছে দুইটা। এক কেন্দ্রীয় পরমাণুর বিশিষ্ট অজৈব যৌগের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এরকম, x কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন প্লাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। এটা তোমরা কেমনে মুখস্থ করেছো? x হাফ v প্লাস m মাইনাস c প্লাস a, তাই না? v প্লাস m মাইনাস c প্লাস a, এটা মুখস্থ করছো। এখানে ভিটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণু সংখ্যা যদি থাকে তাহলে থাকবে মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। ঠিক আছে, তাহলে একযোজী পরমাণু সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। ঠিক আছে, মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। তাহলে এবার একটু বুঝো, এই যে একযোজী পরমাণু সংখ্যা যদি না থাকে 0, কিন্তু কেন্দ্রীয় পরমাণু তো থাকবেই, তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা নিয়ে আমরা কাউন্ট করব, এবং এই ফর্মুলা সবথেকে পপুলার ফর্মুলা। এবার আসো আমরা সংকলনটা বের করি, অ্যাকচুয়ালি হ্যাঁ বের করি। হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ, ফর্মুলাটা কি? এইটা, তাহলে হাফ কেন্দ্রীয় পরমাণু দেখো, কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, এর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। 6, একযোজী পরমাণু কয়টা আছে? 2টা, বাকি কিছুই নাই। 4 2 8, তাহলে 4 মানে হচ্ছে sp3। বুঝতে পারছো? তাহলে বাকি জিনিসপত্রগুলো আমরা দেখব। দেখো x হাফ নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, একযোজী পরমাণু 3টা, আবারও 4, হ্যাঁ CH4 এর ক্ষেত্রে এসে দেখো x হাফ, কার্বনের হচ্ছে 2s2 2p2, তাহলে 4, একযোজী পরমাণু 4, তাহলে হচ্ছে কত দেখো? আবারও 4, আবারও sp3। এবার আমরা একটা আয়ন নিয়ে কাজ করব, NO3 মাইনাস, NO3 মাইনাস। আসো x হাফ,
নাইট্রোজেনের সর্ববহিঃস্থ স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান? নাইট্রোজেনের সর্ববহিঃস্থ স্তরে 5টা ইলেকট্রন বিদ্যমান। এখানে অক্সিজেনের যোজনী কত? 0। অক্সিজেনের যোজনী কি 1? না, তাহলে একযোজী পরমাণু সংখ্যা কত? 0। এইবার ফর্মুলাতে কি ছিল দেখো তো, মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। তাহলে মাইনাস ক্যাটায়নের নাম্বার 0 প্লাস অ্যানায়নের নাম্বার 1। 1 কিভাবে? এই যে মাইনাসটা, এটা কিন্তু সূত্রের প্লাস, তোমরা যেখানে ভুল করো সূত্রের প্লাস নাম্বারটা ইনপুট করব, সূত্রের প্লাস নাম্বারটা ইনপুট করব, ঠিক আছে, সূত্রের প্লাস নাম্বারটা ইনপুট করব। তাহলে 6, তার মানে 3 sp2 sp2, হ্যাঁ sp2। এইগুলো হচ্ছে তোমরা বাসায় HW করবে, আশা করছি এখন তোমরা বের করতে পারবা, এগুলো সবই বের করতে পারবা। জাস্ট ক্যাটায়নের জায়গায় ক্যাটায়নের ভ্যালুটা বসাবা, অ্যানায়নের জায়গায় অ্যানায়নের ভ্যালুটা বসাবা। ক্লিয়ার? এখন যেটা শিখতে হবে সংকরণের সার্বজনীন সূত্র, সবার ক্ষেত্রে যেটা ইউজ করা যাবে, সবার ক্ষেত্রে ইউজ করা যাবে। সিগমা বন্ধন প্লাস লন পেয়ার ইলেকট্রন, সিগমা বন্ধন প্লাস লন পেয়ার ইলেকট্রন, তাই না? সিগমা বন্ধন প্লাস সার্বজনীন সূত্র। সার্বজনীন সূত্র হচ্ছে যে কোনো মৌলের ক্ষেত্রে, যে কোনো যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধন প্লাস লন পেয়ার ইলেকট্রন দিয়ে আমরা এটা বের করতে পারি। তাহলে দেখো সিগমা বন্ধন প্লাস লন পেয়ার ইলেকট্রন, তাহলে সিগমা বন্ধন লন পেয়ার ইলেকট্রন কেমনে বের করে? ধরো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা বের করব, এটা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন আর এটা হচ্ছে সিগমা বন্ধন, তাই না? এগুলো হচ্ছে এক একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন, দুইটা সিগমা বন্ধন, তিনটা সিগমা বন্ধন। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে এই স্টাইলে, সার্বজনীন সূত্রের স্টাইলে যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো তো সিগমা বন্ধন 3টা, লন পেয়ার ইলেকট্রন একটা, তাহলে 4 sp3। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে সবার ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং এটা সবথেকে বেশি সহজ। তোমরা যদি এই সূত্রটা ব্যবহার করো খুবই সহজে বের করতে পারবা। তবে এক্ষেত্রে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এক্ষেত্রে স্ট্রাকচার, হ্যাঁ স্ট্রাকচার কি? এই যে গঠনটা তোমার কিন্তু জানতে হবে। এই গঠন না জানলে তুমি এই স্টাইলে সংকরণ করতে পারবা না, গঠনটা জানতে হবে, তাহলে এই স্টাইলে সংকরণ করতে পারবা। আশা করছি তোমরা যদি হাফ ভি প্লাস এ মাইনাস সি প্লাস এ তে না যেতে চাও তাহলে এইভাবে তোমরা করতে পারো। এবার আসো বন্ধন কোণ। বন্ধন কোণ, ঠিক আছে? তো বন্ধন কোণের ক্ষেত্রে ব্যাপারটা আসলে কি? বন্ধন কোণের ক্ষেত্রে আমরা একটা চার্ট করি তোমাদের। বন্ধন কোণের ক্ষেত্রে, হ্যাঁ, সংকরায়ন, অনুরাকৃতি আর হচ্ছে বন্ধন কোণ। ওকে, তাহলে এসপি যখন অনুরাকৃতি হচ্ছে সরল রৈখিক, sp2, হ্যাঁ, ত্রিকোণাকার, sp3
চতুস্তলকীয়, হ্যাঁ sp3d, ঠিক আছে, এটা হচ্ছে ত্রিকোণাকার পিরামিড। এবার আসো বন্ধন কোণ। সরল রৈখিক মানে কত? সরল রৈখিক মানে হচ্ছে 180 ডিগ্রি, সমতুল্য ত্রিকোণাকার মানে 120 ডিগ্রি, চতুস্তলকীয় 109.5 ডিগ্রি, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়তে 120 ডিগ্রি কমা 90 ডিগ্রি, অষ্টতলকীয় সবই 90 ডিগ্রি, 72 ডিগ্রি কমা 90 ডিগ্রি, ঠিক আছে। ওকে, জ্যামিতিক আকৃতি ও গঠন, হ্যাঁ জ্যামিতিক আকৃতি ও গঠনের ব্যাপার যখন আসলো BeCl2, তখন এদের গঠনগুলো, যদিও এগুলো আসলে এখন আসলে আর ড্র করার কিছু না, এগুলো তোমরা এইচএসসি তে পড়েছো, এইচএসসি তে BeCl2 কিভাবে ড্র করতা, এগুলো রিটেন টেস্টের জন্য লাগতো। ধরো BeCl2 এটা হচ্ছে sp, তাই না, sp, তার মানে এটা হচ্ছে বেরিলিয়াম, এই ক্লোরিন, এটা, তাহলে এটা হচ্ছে ক্লোরিন আর এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে 180 ডিগ্রি, তাই না। আবার ধরো BeCl3 এটা হচ্ছে sp2, এটা স্ট্রাকচার কি রকম হয়, বেরিলিয়াম, এই যে ক্লোরিন, ওকে CH4 sp3, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ঠিক আছে। এই চিত্রগুলো চাইলে এইচএসসি নোট খাতা থেকে একবার দেখতে পারো। হ্যাঁ, চতুস্তলকীয় বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি তোমরা যখন শিখেছো তখন এই যে এইভাবে শিখেছো, তাই না, ঠিক আছে। এই যে এগুলোকেই আমরা বলছি হচ্ছে সেই আমাদের ইসের ফিগার, হ্যাঁ ওকে। এখন আকৃতির উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব, দেখো CH4 এর ক্ষেত্রে লন পেয়ার ইলেকট্রন কয়টা, 0, এখানে লন পেয়ার ইলেকট্রন হচ্ছে একটা, এবং এক্ষেত্রে লন পেয়ার ইলেকট্রন হচ্ছে 2টা। এই কনসেপ্টটা এসেছে কই থেকে, এই কনসেপ্টটা এসেছে VSEPR তত্ত্ব থেকে, হ্যাঁ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, হ্যাঁ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, মানে TiON হতে পারে হয়তো, ইলেকট্রন পেয়ার রিপালশন, হ্যাঁ যোজ্যতা স্তরে ইলেকট্রন জোড়ের বিকর্ষণটারে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন বা ভেসপার থিওরি বলা হয়। তো লন পেয়ার ইলেকট্রন যত বাড়তে থাকে, হ্যাঁ তত কি হয় দেখো, এলপি বাড়তে থাকে, বিপি বড়, বিপি, অর্থাৎ এলপির মধ্যে বিকর্ষণ যত বড়, বিপির মধ্যে বিকর্ষণ ছোট, বিপির মধ্যে বিকর্ষণ আরো ছোট। কনসেপ্টটা এরকম, তোমরা অনেক ডিটেইল পড়েছো এটা, জাস্ট এরকম লন পেয়ার ইলেকট্রনের ভ্যালু যত বাড়তে থাকে তত আমাদের বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু কমতে থাকে। দেখো এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কত হয়, 5 ডিগ্রি,
107 ডিগ্রি, 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। ওকে ওকে 109.5 ডিগ্রি, 107 ডিগ্রি, 104.5 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, এবার এবার যদি কখনো এমন হয়, একটা কেস নিয়ে কথা বলি তোমাদের। সংকরায়ন একই হয়, সংকরায়ন একই হয়, লন পেয়ার ইলেকট্রন সেম হয়, তবে কেন্দ্রীয় পরমাণুর ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত কম হবে, হ্যাঁ, তার বন্ড অ্যাঙ্গেল অর্থাৎ বন্ধন কোণের ভ্যালু, তড়িৎ ঋণাত্মকতা কম হলে তার বন্ড অ্যাঙ্গেল কম হবে। দেখো 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 এইখানে হচ্ছে sp3, এখানে কিন্তু sp3, তাই না? sp3 এবার লন পেয়ার ইলেকট্রন দুইটা, লন পেয়ার ইলেকট্রন দুইটা, কিন্তু এক্ষেত্রে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5, সালফারের 2.1, তাই না? তড়িৎ ঋণাত্মকতা কম মানে আমাদের এক্ষেত্রে 1 ডিগ্রি, এটা হয় 104.5 ডিগ্রি। এটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মধ্যে। হ্যাঁ, ওকে, আশা করছি ব্যাপারটা তোমরা বুঝেছো, আশা করছি ব্যাপারটা তোমরা বুঝেছো। যেমন এগুলোর ক্ষেত্রে দেখো, x সমান 5, ধরো PCl5 যদি হয়, তাইলে এক্ষেত্রে লন পেয়ার ইলেকট্রন কয়টা? 0, সিগমা বন্ধন কয়টা? 5টা। তাহলে PCl5 এর ক্ষেত্রে x এর ভ্যালু হচ্ছে 5, 5 হলে হয় sp3d। আর বাকি স্ট্রাকচার তো দেখাইলামই তোমাদের। এটা SF6 এর ক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করবা, IF7 এর ক্ষেত্রে এটা তোমরা প্র্যাকটিস করবা। এবার চলো আমরা একটু MCQ তে যাই। নিম্নের কোন যৌগটি sp3d সংকরণ বিশিষ্ট? sp3d সংকরণ বিশিষ্ট কোন যৌগটা? sp3d সংকরণ বিশিষ্ট। তার মানে কি 5 মাত্রই প্র্যাকটিস করলাম, PCl5, ঠিক আছে? PCl5 xgF2 এর xg এর সংকরণ অবস্থা কি? xgF2, ঠিক আছে? xgF, দেখো
সর্ববিস্ত স্তরে কয়টা ইলেকট্রন? আচ্ছা, তাহলে একটা সিগমা একটা সিগমা, ঠিক আছে। সিগমা বন্ধন দুইটা, লন পেয়ার ইলেকট্রন তিনটা, কারণ জেরন নিষ্ক্রিয় গ্যাস, সর্ববিস্ত স্তরে 8টা ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রন ব্যবহৃত হয়েছে, তাহলে কয়টা আছে? 6টা, তাহলে 5, ঠিক আছে। 5 হলে কি হয়? sp3d হয়, sp3d হয়। কোন যৌগটি সরলরৈখিক নয়? সরলরৈখিক কারা? sp যাদের, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে sp, H2S এর ক্ষেত্রে এটা তো sp3, এটা তো সরলরৈখিক নয়, ঠিক আছে, সরলরৈখিক নয়। PCl5 সংকরণ হচ্ছে sp3d, আমরা মাত্রই সলভ করেছি এটা। CH4 এর পূর্ণ দহনে সংকরণে কি পরিবর্তন ঘটে? CH4 এর যখন পূর্ণ দহন হয়, এটা sp3 থেকে sp তে পরিণত হয়, sp3 থেকে sp তে পরিণত হয়। কার্বন ডাইঅক্সাইড যেহেতু, সিগমা বন্ধন দুইটা, লন পেয়ার ইলেকট্রন নাই। রাসায়নিক বন্ধন, পোলারিটি, ফাজেনের নীতি এবং হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, আমাদের লাস্ট টাইপ আজকের। হ্যাঁ, আজকের লাস্ট টাইপ। অনেকগুলো টাইপ পড়লাম আমরা, তাই না? এই টপিক থেকে খুব সিলি কোশ্চেন হয়, মাঝে মধ্যে কোশ্চেন হয়, আমরা এখন একটু দেখবো এটা। রাসায়নিক বন্ধন আসলে কত প্রকার? রাসায়নিক বন্ধন হচ্ছে আন্তঃ পারমাণবিক বল এবং আন্তঃ আণবিক বল। হ্যাঁ, তোমরা এগুলোর নাম শুনেছো হয়তো। আন্তঃ পারমাণবিক বল, এগুলোর নাম শুনেছো তোমরা। ওকে, তো এবার আসো আন্তঃপারমাণবিক বল, এটা বলতে কি বুঝাচ্ছি দেখো। আন্তঃআণবিক বল, আন্তঃআণবিক বল, হ্যাঁ, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে বন্ডিং ফোর্স, হ্যাঁ, আর এটা হচ্ছে নন বন্ডিং ফোর্স। হ্যাঁ, নন বন্ডিং ফোর্স, নন বন্ডিং ফোর্স, হ্যাঁ, এটা হচ্ছে বন্ডিং ফোর্স। এগুলোর মধ্যে কি কি আসবে? এক, আয়নিক, ধাতব, আয়নিক, সমযোজী এবং ধাতব। হ্যাঁ, আর নন বন্ডিং ফোর্সের মধ্যে কি? ভ্যান্ডার ওয়ালস, ঠিক আছে। ওকে, হাইড্রোজেন বন্ধন আর একটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বন্ধন, হাইড্রোজেন বন্ধন আর একটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বন্ধন। এবার চলো আমরা একটা দুইটা করে একটু দেখি। হ্যাঁ, আয়নিক বন্ধনের ক্ষেত্রে আসলে কি হয়, কিভাবে বন্ধনটা তৈরি হয়। আয়নিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে সমরূপতা। হ্যাঁ, ক্রিস্টাল গঠন একই রকম হয়, তাহলে এই যৌগগুলোকে সমরূপ যৌগ বলা হয়। যেমন দেখো NaFMgO, এদেরকে আসলে সমরূপ যৌগ বলা হয়, সমরূপ যৌগ বলা হয় আয়নিক যৌগ সমূহের ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো হচ্ছে জাস্ট বৈশিষ্ট্য, এগুলো একটু মাথায় রাখতে পারো, এগুলো জাস্ট মাথায় রাখতে পারো। এগুলো থেকে কখনো প্রশ্ন হয় না, এগুলো হচ্ছে বেসিকের জন্য, বেসিকের জন্য। হ্যাঁ, বেসিকের জন্য ফর্মটা কিভাবে হয়, KCl, K2S, CaCl2, হ্যাঁ, এগুলোর ফরমেশনটা কিভাবে হয়, এইটার জন্য। হ্যাঁ, আমরা আয়নিক বন্ধন গঠন তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আয়নিক বন্ধন গঠন তোমাদেরকে একটু দেখাই, কিভাবে আসলে আমরা সমরূপতার কনসেপ্ট আসলে বুঝাইলাম। দেখো, Na+F-, এখানে ইলেকট্রন কয়টা? 10টা, 10টা। আবার Mg2+, আবার অক্সিজেন 2-, ইলেকট্রন কয়টা? 10টা, 10টা। আবার এখানে দেখো
পটাশিয়াম প্লাস এবং Cl মাইনাস মিলেই তো বন্ধন তৈরি হয়েছে, তাই না? তাহলে দেখো ইলেকট্রন কয়টা করে এখানে? 18টা। 18টা। আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। পটাশিয়াম প্লাস মানে ইলেকট্রন কয়টা? 18টা। সালফার 2 মাইনাস মানে কত? 18টা। ক্যালসিয়াম 2 প্লাস মানে কি? 18টা। ক্লোরিন মাইনাস মানে 18টা। আশা করছি বুঝতে পারছো সমরূপতার রূপতার কনসেপ্ট আসলে কি। আয়নিক বন্ধন এসএসসি তে শিখেছো, ইন্টারমিডিয়েটে শিখেছো, কনসেপ্ট সেম আছে। সমযোজী বন্ধনের ক্ষেত্রে দেখো অষ্টক সংকোচন এবং অষ্টক সম্প্রসারণ। সমযোজী বন্ধন তোমরা জানো কিভাবে তৈরি হয়, কিন্তু দুইটা টপিক জানতে হবে, অষ্টক সংকোচন এবং অষ্টক সম্প্রসারণ কেমনে হয়। দেখো 4 হচ্ছে নিউট্রাল, বেশি যদি হয় সম্প্রসারণ, কম যদি হয় সংকোচন। এক্ষেত্রে দেখো আমি এক্সাম্পল দেখাই। ক্লোরিন, ঠিক আছে, BF3, Cl, 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 ঠিক আছে। তাহলে দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো 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 বিপি এর ভ্যালু, বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা হইছে? 8টা হইছে? হয় নাই, বন্ধন কিন্তু গঠন হয়ে গেছে। দেখো দেখো হইছে কত? হইছে কত? 3, তাই না? 6। অষ্টক পূরণ হইছে? হয় নাই। অষ্টক পূরণ হইছে? হয় নাই। এদেরকে বলা হয় অষ্টক সংকোচন। সম্প্রসারণটা কিভাবে হয় দেখো, এই যে 2 2 2 2 এবং 2। তাহলে দেখো তো অষ্টক সম্প্রসারণ হয়ে গেল না এখানে? অষ্টক সম্প্রসারণ, হ্যাঁ, অষ্টক সম্প্রসারণ, হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আমরা যাবো তো সন্নিবেশ সমযোজী বন্ধনে। সন্নিবেশ সমযোজী বন্ধনের কনসেপ্ট অনেকটা এরকম। দেখো নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন এবং হাইড্রোজেন এবং BF3, F F এবং F, ঠিক আছে। তাহলে দেখো এখানে লন পেয়ার ইলেকট্রন আছে এখানে, কিন্তু বোরন ট্রাইফ্লোরাইডের সংকোচন ঘটেছে, তাই না? সংকোচন ঘটেছে। তখন কি হয়ে যায়? এই দুটো ইলেকট্রন সে শেয়ার করে ফেলে। তখন এ হয় দাতা পরমাণু, এ হয় গ্রহীতা পরমাণু। দেখো একটা যৌগ আর একটা যৌগের সাথে ইলেকট্রন শেয়ার করছে, তার মানে কি? ইলেকট্রন শেয়ার করছে একজন, কিন্তু ভোগ করতেছে দুইজন। সমযোজীতে কি হয়? শেয়ার করে দুজন, ভোগ করে দুইজন। শেয়ার করে দুইজন, ভোগ করে দুইজন। এখানে এসে কি হচ্ছে? এখানে এসে কি হচ্ছে? শেয়ারও করছে দুজন, শেয়ার করছে একজন, ভোগ করছে দুইজন। অর্থাৎ শেয়ার করছে কে? একটা পরমাণু, ভোগ করছে কিন্তু দুইটা পরমাণু। এটাকে আমরা বলছি সন্নিবেশ সমযোজী বন্ধন। দেখো NH4 প্লাস এর ক্ষেত্রে তাই হয়। দেখো হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, লন পেয়ার ইলেকট্রন আছে, এদিকে H প্লাস আবার কি করছে? ইলেকট্রন ছেড়ে দিছে। H প্লাস এর কোনো ইলেকট্রন নাই, তখন এই ইলেকট্রনটা সে হাইড্রোজেনের সাথে শেয়ার করে, তখন NH4 প্লাস আয়ন তৈরি হয়। এই যে বন্ধনটা হচ্ছে সন্নিবেশ বন্ধন, এই ইলেকট্রনটা হচ্ছে, এই বন্ধনটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। হ্যাঁ হ্যাঁ, H3O প্লাস NH3BF3, ঠিক আছে। এগুলো হচ্ছে বাসায় HW করবা। H3O প্লাস এর ক্ষেত্রে সেম নিশ্চয়ই। দেখো এই যে অক্সিজেন বন্ড হাইড্রোজেন, বন্ড হাইড্রোজেন, হ্যাঁ। এবার এখানে তো লন পেয়ার ইলেকট্রন আছে, তাই না? আরেকটা হচ্ছে H প্লাস, এর কোনো ইলেকট্রন নাই, এই যে H3O প্লাস। ওটা দেখাইলাম অলরেডি, এটা করবা, এটা অলরেডি দেখাইছি আমি, তাই না? NH3BF3 দেখাইছি তোমাদের। এবার কেমিক্যাল মুড সুইং, এই টপিকগুলো থেকে মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন হয়। একটা হচ্ছে পোলারিটি, আরেকটা হচ্ছে পোলারায়ন। পোলারন মানে হচ্ছে আয়নি যৌগের সমযোজী বৈশিষ্ট্য, যেটা আমরা পড়বো হচ্ছে ফাজানের নীতি থেকে। আর সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, এটা আমরা পড়েছি অলরেডি পোলারিটি থেকে, যেখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ΔEn = 0.5 থেকে 1.7 এর মধ্যে। তাদেরকে আমরা পোলার যৌগ বলি। যেমন অলরেডি তোমাদেরকে দেখাইছি পানি,
অ্যামোনিয়া, এরা হচ্ছে মিথেন, পানি অ্যামোনিয়া, এরা হচ্ছে পোলার যৌগ। ওই যে একটা চার্টের মধ্যে দেখালাম, সেই চার্টটা আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ফাজানের নীতি থেকে বোঝা সম্ভব। তো আসো এবার পোলারিটি, পোল বা মেরু, আংশিক ধনাত্মক আংশিক চার্জ তৈরি হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য সৃষ্টি হয়। তাহলে পোল বা মেরু সৃষ্টি হয়। আংশিক ধনাত্মক মানে হচ্ছে ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ অংশ তৈরি হয়। আর ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কত হয়? পার্থক্য 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়। এবার দেখো আমি একটু তোমাদেরকে দেখাই। সিএল, হ্যাঁ হ্যাঁ, শেয়ারকৃত ইলেকট্রন দেখো 3.5, 2.1, 3.5 না 3.0, 2.1। তাহলে ইলেকট্রন কোন একটা পরমাণু নিজের দিকে টেনে নিবে, যে টেনে নিবে সে ঋণাত্মক ধনাত্মক। এই যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক যে মেরু সৃষ্টি হচ্ছে দুইটা, এই সৃষ্টির ধর্মটাকেই বলা হয় পোলারিটি। পোলারিটি হ্যাঁ, দেখো 2.1, 2.1, 2.1, এটা 3.0। হ্যাঁ, তখন শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নিলে কি হয়? ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা পজিটিভ। এই যে পোল বা মেরু সৃষ্টি হওয়ার যে ধর্ম, সেটাকে আমরা বলছি পোলারিটি। পোল বা মেরু সৃষ্টি হওয়ার যে ধর্ম, সেটাকে আমরা বলছি পোলারিটি। আশা করছি পোলারিটি টপিকটা তোমরা বুঝতে পেরেছো। এই চার্টটা কিন্তু অলরেডি তোমাদেরকে দেখাইছি, তাই না? অলরেডি দেখিয়েছি। হ্যাঁ, প্রায় আয়নিক। এই যে এইচএফ এর কথা তোমাদেরকে বললাম না, এই পার্টটা তো তোমাদেরকে দেখাইছি তড়িৎ ঋণাত্মকতা পোরশনের মধ্যে আজকের ক্লাসেই, তাই না? আজকের ক্লাসেই তোমাদেরকে দেখাইছি। ওকে, এবার আসো আয়নিক যৌগের শতকরা পরিমাণ, এটা লাগবে না তোমাদের। হ্যাঁ, ফাজানের নীতিতে আসো। ফাজানের নীতির সাথে আসলে কনসেপ্টটা আসলে কি? ফাজানের নীতির সাথে কনসেপ্টটা হচ্ছে আকার যত বাড়তে থাকে, দেখো ফাজানের নীতির কনসেপ্টটা হচ্ছে আকার যত বাড়তে থাকে, অর্থাৎ আকারের সাথে সম্পর্ক হচ্ছে, আকার বলতে আমরা বোঝাচ্ছি ক্যাটায়নের আকার যত ছোট হতে থাকে, অ্যানায়নের আকার যত বড় হতে থাকে, পোলারায়ন তত বাড়তে থাকে, সমযোজী বৈশিষ্ট্য তত বাড়তে থাকে, সমযোজী বৈশিষ্ট্য তত বাড়তে থাকে। এই লাইনটাই তোমাদের মূলত ফাজানের নীতি। এই লাইনটাই হচ্ছে মূলত তোমাদের ফাজানের নীতি। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কমতে থাকে। এই লাইনটা থেকেই তোমাদের প্রশ্ন হবে, বিভিন্ন প্রশ্ন হবে এই লাইনটা থেকেই। এই লাইনটা থেকেই বিভিন্ন প্রশ্ন হবে। কিরকম দেখো, আকার, ক্যাটায়নের আকার যত ছোট হতে থাকে, অ্যানায়নের আকার যত বড় হতে থাকে, ক্যাটায়নের আকার যত ছোট হতে থাকে, অ্যানায়নের আকার যত বড় হতে থাকে, পোলারায়ন তত বাড়তে থাকবে, পোলারায়ন তত বাড়তে থাকবে, সমযোজী বৈশিষ্ট্য তত বাড়তে থাকবে, এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কমতে থাকবে। চলো এক্সাম্পল দেখাই। সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস। তোমাদেরকে যদি বলি পোলারায়ন কোথায় বেশি, পোলারায়ন কোথায় কম, এরা সবাই ক্যাটায়ন। ক্যাটায়নের আকার যত বড় হচ্ছে, পোলারায়ন তত কমতেছে, যত বড় হচ্ছে পোলারায়ন তত কমতেছে, যত বড় হচ্ছে পোলারায়ন তত কমতেছে। তাহলে দেখো সমযোজী বৈশিষ্ট্য তত কমতে থাকবে। ক্যাটায়নের আকার যত ছোট, পোলারায়ন তত বেশি। সোডিয়াম প্লাস সবার ছোট, পোলারায়ন বেশি। পরেরটাতে আসো, কোনটিতে সমযোজী বৈশিষ্ট্য বেশি, কোনটাতে
সমযোজী বৈশিষ্ট্য কম। তাহলে সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, কমন পার্টগুলো বাদ দিয়ে দিলাম। কোনটাতে সমযোজী বৈশিষ্ট্য বেশি? তাহলে ক্যাটায়নের আকার যত ছোট হবে সমযোজী বৈশিষ্ট্য তত বাড়বে। তাহলে এটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে দেখো, ক্যাটায়নের আকার যত ছোট হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কমতে থাকবে। ক্যাটায়নের আকার যত ছোট হবে সমযোজী বৈশিষ্ট্য তত বাড়তে থাকবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কমতে থাকবে। তাহলে দেখো ক্যাটায়নের আকার যত ছোট হচ্ছে এদিকে সমযোজী বৈশিষ্ট্য বাড়তেছে, কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতে থাকবে। তাহলে এই যে এভাবে যাবে। ক্লিয়ার? অ্যানায়ন। এবার আসো অ্যানায়নের ক্ষেত্রে, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার আসো অ্যানায়নের আকার যত বড় হবে পোলারন তত বাড়তে থাকবে। তাহলে অ্যানায়নের আকার যত বড় হচ্ছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, বুঝতে পারছো? পোলারন তত বাড়তে থাকতেছে। সমযোজী বৈশিষ্ট্য, অ্যানায়নের আকার যত বড় হবে সমযোজী বৈশিষ্ট্য তত বাড়বে। তার মানে সেম, অ্যানায়নের আকার যত বড় হবে সমযোজী বৈশিষ্ট্য তত বাড়বে, কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কমবে। ওকে, এই যে শেষ। আশা করছি ব্যাপারটা এখন তোমরা বুঝতে পেরেছো। আশা করছি এটা তোমরা ক্লিয়ার হয়েছো। এবার আসো আমরা এমসিকিউতে যাই। হ্যাঁ, এবার আসো আমরা এমসিকিউতে যাই। কোন সমযোজী বৈশিষ্ট্য ক্রমটি সঠিক? কোন সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা সঠিক? হ্যাঁ, কোন সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা সঠিক? এখন নিশ্চয়ই তোমরা এগুলো নিজেরাই সলভ করতে পারবা, তাই না? দেখো লিনাকে, তাহলে লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, সমযোজী বৈশিষ্ট্য। ক্যাটায়নের আকার যত ছোট হয় সমযোজী বৈশিষ্ট্য তত বাড়তে থাকে। তাহলে এই যে এটা হচ্ছে সঠিক, ক্যাটায়নের আকার যত ছোট হচ্ছে। পরেরটা, সমযোজী বৈশিষ্ট্যের সঠিক ক্রম নিচের কোনটি? অলরেডি কিন্তু এটা আমরা সলভ করেছি কিছুক্ষণ হলো, তাই না? ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, বেরিলিয়াম 2+, এটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য। ক্যাটায়ন আকার যত ছোট হয় সমযোজী বৈশিষ্ট্য তত বাড়ে। এবার আসো হাইড্রোজেন বন্ধন। হ্যাঁ, আমাদের লাস্ট টপিক হাইড্রোজেন বন্ধন। খুবই সহজ একটা টপিক। ওকে, খুবই সহজ একটা টপিক। দেখো ওকে, চলো এবার হাইড্রোজেন বন্ধনটা আমরা দেখবো। এখান থেকে তেমন প্রশ্ন হয় না। ওকে, তো আসো হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে কি হয়? শর্তের ক্ষেত্রে যদি আমরা যাই, তাহলে হাইড্রোজেন থাকবে আর হচ্ছে FON, হ্যাঁ, অধিক তড়িৎ ঋণাত্মক মৌল থাকবে। হ্যাঁ, এরপর হচ্ছে পোলারিটি বিদ্যমান থাকবে। তখন সেটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন।
এক্সেপশন গুলো লাগবে না তোমাদের, এক্সেপশন গুলো প্রয়োজন নাই তোমাদের। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখো হাইড্রোজেন বন্ধনটা কিভাবে দেখানো হয়। ধরো অক্সিজেন বন্ড হাইড্রোজেন, অক্সিজেন বন্ড হাইড্রোজেন। এবার দেখো এই যে এইখানে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ অংশ তৈরি হয়, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ অংশ তৈরি হয়। এই নেগেটিভ এবং পজিটিভের মধ্যে এক প্রকার দুর্বল আকর্ষণ বল থাকে, এটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন দুই প্রকার, একটা হচ্ছে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন দুইটা অণুর মধ্যে, আর একটা হচ্ছে একটা অণুর মধ্যে। চলো সেই এক্সাম্পলটা তোমাদেরকে দেখাই। দুইটা অণুর মধ্যে অলরেডি কিন্তু দেখিয়েছি, দুইটা অণুর মধ্যে ও বন্ড এইচ, হ্যাঁ, ও বন্ড এইচ, ও বন্ড এইচ। ঠিক আছে, এই যে ডেল্টা পজিটিভ নেগেটিভ, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, এই যে দেখো এটা হচ্ছে দুইটা পাশাপাশি দুইটা অণুর মধ্যে। এবার আসো আমরা অন্ত আণবিকটা তোমাদেরকে দেখাই, অর্থো নাইট্রোফেনলের ক্ষেত্রে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, ও বন্ড এইচ, হ্যাঁ দেখো অর্থো নাইট্রোফেনল, অর্থ আমরা অর্গানিক কেমিস্ট্রিতে যেটা তোমাদেরকে বোঝাবো। হ্যাঁ, অর্থো নাইট্রোফেনল বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি, অর্থো নাইট্রোফেনল বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। তো এই যে দেখো এইটা ডেল্টা পজিটিভ অংশ, এইটা ডেল্টা নেগেটিভ অংশ, এই যে একই যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, এটা হচ্ছে অর্থো নাইট্রোফেনল। এটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করে, ক্লিয়ার? তো এই যে দেখো আন্ত আণবিক এবং অন্ত আণবিক, এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের দুইটা প্রকারভেদ। আশা করছি ব্যাপারটা তোমরা এখন ধরতে পেরেছো, অন্ত আণবিক এবং আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এখান থেকে আসলে তেমন কোনো প্রশ্ন হয় না। ওকে, তো এবার চলো আমরা হাইড্রোজেন বন্ধনের এমসিকিউতে যাই। কোন ধরনের বন্ধনের শক্তিমাত্রা কম? ঠিক আছে, কোন ধরনের বন্ধনের শক্তিমাত্রা কম? খুবই সহজ কোশ্চেন। ওকে, তো চলো কোন বন্ধনের শক্তিমাত্রা সব থেকে কম? উত্তর হচ্ছে আয়নিক বন্ধনের শক্তিমাত্রা সব থেকে কম। কোন যুগে হাইড্রোজেন বন্ধন আছে আমরা কিন্তু এক্সাম্পল দেখেছি অলরেডি। হ্যাঁ, ফন, FON, তাই না? ফোন সি দেখেছি আমরা, তাই না? ফোন সি। ওকে ফাইন। আচ্ছা সরি, আয়নিক বলছি কেন? হাইড্রোজেন বন্ধনের শক্তিমাত্রা সব থেকে কম, এরপর হচ্ছে HF। কোন যুগে হাইড্রোজেন বন্ধন আছে অলরেডি আমরা দেখেছি, ফোন সি। হ্যাঁ, ফোন সি শুধু খুঁজে বের করবা, ফোন সি, আর পোলারিটি দেখবা। কোন যুগে হাইড্রোজেন বন্ধন আছে? বেনজিন নাইট্রোফেনলের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, নাইট্রোমিথেন। ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কয়টা আছে? COOH, CH3, C ডাবল বন্ড O বন্ড H। তো এক্ষেত্রে দেখা যায় এখানে একটা ডাইমার তৈরি হয়, তাই না? ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, এখানে একটা ডাইমার তৈরি হয়, তার মানে এখানে আমার দুইটা হাইড্রোজেন বন্ধন রয়েছে। এখানে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে? দুইটা হাইড্রোজেন বন্ধন আছে। সো দ্যাটস অল ফর টুডে।
সো সবগুলো টাইপ আমরা শেষ করলাম আজকে এরই মাধ্যমে। আশা করছি সবগুলো টাইপ তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছো।